আমার যেটা খুব মনে হয় এখনকার মা বাবারা মাঝে মধ্যে সুযোগ পেলেই বলেন যে অনলাইন করব, মানে কলকাতার মধ্যে গড়িয়ায় থাকে আমার ক্লাস রবীন্দ্র সরোবরে হচ্ছে, ধরো একটা মেট্রো ধরে একটুখানি, যে না আসলে যেতে পারবো না, নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, অনেকের কর্পোরেট সেক্টরে চাকরি করেন, তাদের ওয়ার্কিং আওয়ার্স খুব ডিফারেন্ট ইত্যাদি, তা সত্ত্বেও কিছু জিনিস একটু ম্যানেজ করতে হয়। আজ শুধু মেয়েরা পড়বে, সায়েন্স না পেলে তুমি কমার্স পড়ো, দিদাম্মা এবং দাদুয়া উভয়েরই একটা বিশাল রোল আমার জীবনে রয়ে গেছে। কবিতাতে যাওয়ার আরো মূল একটা অন্যতম কারণ ছিল আমার স্টাটারিং এর প্রবলেম ছিল। শুধু কবিতার জন্য আরো দীর্ঘদিন বেঁচে থাকতে লোভ হয়। সুনীল গঙ্গোপাধ্যায়ের এই বিখ্যাত লাইনটি দিয়ে কেন এপিসোড শুরু করলাম মনে হচ্ছে না? অ্যাকচুয়ালি আমার সঙ্গে আজকে যে গেস্ট রয়েছে, যার সাথে আমি আড্ডা দেব, সঙ্গে আপনারাও, তার কথা বলতে গেলে আমাকে একটা কথা বলতেই হবে। ফ্রম কেমিস্ট টু এলোকিউশনিস্ট ভায়া জার্নালিস্ট, আজকে আমার গেস্ট শাম্মু কারফা। ওয়েলকাম টু ফাইশ বিটিএস। কেমন আছো? এই তো দিব্যি চলে যাচ্ছে, কাজে কমে অকাজে। তো আজকে আমরা আমাদের আড্ডা সেশনের অনেকগুলো ধাপে আমরা তোমার গল্প শুনবো। বেশ, তো প্রথম ধাপটা আমরা শুরু করি। একদম আমরা শুরু করছি স্টার্টিং পয়েন্ট। তো স্টার্টিং পয়েন্টে আমি তোমাকে দেখছি যেইভাবে আমরা এখন, তার শুরু তো নিশ্চয়ই কোথাও ছিল। শুরুটা একটু জানতে চাইবো, তোমার ছেলেবেলাটা জানতে চাইবো। ছেলেবেলা মানে আর সকলের মতনই আমার ছেলেবেলা যেরকম হয়ে থাকে একদম একটা মধ্যবিত্ত বাড়িতে, এবং আমি বড় হয়েছি একদম শিক্ষক বাড়ি আর কি, যাকে বলা যেতে পারে। আমার মা বাবা দুজনেই দুটি কলেজের অধ্যাপক, প্রিন্সিপাল। আমার দাদুও তাই অধ্যাপনা করতেন কলেজে, দিদা স্কুলে পড়াতেন ইত্যাদি, মাসি ডাক্তার, মেশো ডাক্তার। তো সেই রকম একটা পড়াশুনো করা বাড়িতে বড় হয়েছি। তো এবং ছোট থেকে জেনে এসেছি যে সকাল বিকেল পড়াশোনা করতে বসতে হবে, সেরকম একটা ব্যাপার। যদিও ওই এখনকার জেনারেশন যেরকম আর কি, এটা করতে হবে, এটা করতে হবে, প্রচুর কিছু শেখা, হ্যাঁ মানে সেই জিনিসটার পেছনে ছিল না, এবং তখন অত কিছু ছিলও না। তো সেই জন্য একটা মজাদার, এবং আমার এখনো মনে আছে যে আমরা থাকতাম হচ্ছে সুইস পার্কে, টালিগঞ্জের কাছে। তো তখন দিদাম্মার বাড়ি মানে মায়ের মা বাবা আর কি, এবং আমাদের বাড়ি কাছাকাছি ছিল। বাবা কোচবিহার গভর্নমেন্ট কলেজে পড়াতেন, তো বাবা বাইরে। এবং তুমি ভাবো সেই সময়টায় আমাদের হাতে কিন্তু মোবাইল ফোন নেই, এবং আমার বাড়িতে ল্যান্ডলাইন ছিল না, ল্যান্ডলাইন ছিল হচ্ছে দিদাম্মার বাড়িতে, এবং সেই ওই ঘুরিয়ে ঘুরিয়ে ওই ফোনগুলো আর কি। তো বাবা ওখানে ফোন করতো। তো সেই একটা পার্টিকুলার টাইম ছিল। এবং এখন ধরো ধরো যারা বাইরে থাকে ইত্যাদি, আমরা কি ভিডিও কল এটসেট্রা, মানে কানেক্টিভিটির কোনো সমস্যা নেই, একদম। কিন্তু তখন স্বাভাবিকভাবেই সেটা ছিল না, আর খুব মজা লাগতো এরকম করে ঘুরিয়ে। এক্স্যাক্টলি। এবং সে এসটিডি বুথে এসে আমাদের ফোন করতো। তো আমরাও একটা কোনো পার্টিকুলার নাম্বার নেই যেখানে ফোন করব, এমার্জেন্সি নাম্বার অবভিয়াসলি আছে, তো সেটা ছাড়া। তো এইরকম ভাবে প্লাস মাইনাস করে চলেছে আমার মজাদার একটা সময়, মজাদার একটা ছোটবেলা। দাদুর শুনেছি খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট ছিল তোমার ছোটবেলায়। হ্যাঁ, যেহেতু ওই যেটা বলছিলাম যে আমি যখন খুব ছোট, মানে আমার বড় হওয়াটা মূলত তখন আমরা ক্লাস 5 অবধি ওখানে থাকতাম। তো বাবা বাইরে কাজ, মানে বাইরে চাকরি করেন কোচবিহারে, মা কালটিভেশন অফ সায়েন্সে তখন পোস্ট ডক করছে ইত্যাদি। তো আমি স্কুল থেকে ফিরতাম, ফিরে একটা বড় সময় দিদাম্মা দাদুয়ার বাড়িতে থাকতাম। তো দিদাম্মা দাদুয়া বলতাম, তো দিদাম্মা দাদুয়ার বাড়িতে থাকতাম। ইন্টারেস্টিং ভাবে ডাকতে কিন্তু। তো এবং সেখানে যা হয়, দিদাম্মা এবং দাদুয়া উভয়েরই একটা বিশাল রোল আমার জীবনে রয়ে গেছে। তো দাদুয়া বাংলার অধ্যাপক ছিলেন, মানে আমার এই ভাষার প্রতি প্রেম, সেটা একটা বিশাল সেই সময় থেকে দাদুয়ার হাত ধরে অবচেতনে ইনফিউজড হয়ে গেছে আমার মধ্যে। আচ্ছা, মানে ইনফ্যাক্ট আমার মনে আছে যে বাংলা অ আ ক খ শেখা, এটা কিন্তু আমি ওই ওয়াল গ্রাফিটি দেখে, যে অমুককে ভোট দিন তমুককে ভোট দিন, দাদুয়ার সঙ্গে বাজারে যেতাম বা কোথাও গেছি, সেই দেখে দেখে আমি অ আ ক খটা শিখেছি। তো সেজন্য আমার খুব মনে আছে ছোট থেকে এগুলো। তাই ভরপুর পড়াশোনাময় বাড়িতে তোমার এই কবিতার সঙ্গে আলাপ হলো কি করে? দেখো, ওই আগেন আমরা ছোটবেলাতে বিশেষ করে বাঙালি পরিবারে কেউ নাচ, কেউ গান, কেউ আঁকা, মানে এটা একদম কম্পালসারি। হ্যাঁ, কিছু একটাতে করতেই হবে। তো আঁকাতেও আমি ইয়ে করতাম, শিখতাম, মানে শিখতে বাধ্য করা হয়েছিল। কিন্তু আমি এখন একটা স্ট্রেট লাইন আঁকতে পারি না, কিছু তারপর তো বুঝতেই পারছো, মানে 2 দিন যেতাম 3 দিন যেতাম না, স্যার আসতেন, আমি ক্লাস করবো না, ভালো লাগছে না। হ্যাঁ, বিভৎস ব্যাপার। কবিতাও তাই প্রায়। কিন্তু কবিতাতে যাওয়ার আরো মূল একটা অন্যতম কারণ ছিল আমার স্টাটারিং এর প্রবলেম ছিল।
যাকে আমরা আচ্ছা। কে বলি তোতলা। হ্যাঁ, ও তো আমার আমার সেটা ভীষণ রকমই ছিল। তো সেই জন্য মা আমাকে কবিতা ক্লাসে ভর্তি করেছিল এবং ইট হেল্পড। হ্যাঁ, তো যদিও যদিও আমার এখনো মনে আছে আমার কবিতার ক্লাস হতো শনিবার দিন বিকেল বেলা এবং তখন আমার খেলার সময় যা হয়। তো আমি যাব না এবং হুম মা জোর করে নিয়ে যাবে। তো সেইটা একটা বড় মানে না ভালো লাগার সঙ্গে একটা ফাইটিং চলেছে বহুদিন। তারপর অদ্ভুতভাবে সেটা কখন বদলে তুমি গেছে। যে তোমার একটা প্রবলেম বললে যে তথাকথিত তোতলা, হ্যাঁ, এটা কি হ্যাঁ। তোমার একদম জন্ম থেকেই ছিল নাকি কোনোভাবে হয়েছে? কারণ না, কোনোভাবে হয়নি। আমার দেখো এক্সাক্ট স্মৃতি তো ওরকম না। কিন্তু আমার মনে আছে যে আমি কথা বলতে গেলে আটকাতাম। এই যে একটা এই ব্যাপারটা সেটা আচ্ছা, ছিল। তো মানে স্পিচ প্রবলেম যদি আমি বলি, আচ্ছা। স্পিচ প্রবলেম একটা হ্যাঁ, ছিল। তো সেইটাকে ওভারকাম করতেই মূলত আবৃত্তিতে আসা। জিজ্ঞাসা করলাম তার কারণ মানে সেটা যদি হয়ে থাকে ছোট থেকে, তো এখন তো সবাই শুনতে পাচ্ছি আমরা তোমার কথা। তো তার মানে কবিতা একটা অনেক বড় পার্ট, মানে না, কবিতা সেটা আবৃত্তি। সেটা কিন্তু আমি আমার কাছেও বহু ছাত্রছাত্রী যারা এখনো আসে অনেকে হুম, স্পিচ হুম, প্রবলেম হুম, নিয়ে আসে হুম, কখনো না হুম। কখনো। কবিতায় কিন্তু সেটা হেল্প করে। তোমার কথা থেকে হুম, বুঝলাম হুম। যে তুমি একরকম জোর করেই কবিতা হ্যাঁ, ক্লাসে যেতে। আবৃত্তি ক্লাসটা মোটামুটি হ্যাঁ, ছোটবেলায় আমার জোর করে বটেই। তো হ্যাঁ, মা বাবারা তো জোর করে পাঠিয়ে একদম, দিল। একদম। এবং আ ছোটবেলায় খুব ফ্র্যাঙ্কলি এখনো আমি এটাতে বিশ্বাস করি, খুব ছোটবেলায় যেকোনো কিছুর সময় আমাদের তো কোনটা ভালো লাগা মন্দ লাগা বা ডিসিশন নেওয়ার ক্ষমতা হয় না। না। তো একটা সার্টেন টাইম অবধি কিছু জিনিস বোধহয় হুম, একটু পাঠানো প্রয়োজন, একটু জোর করা প্রয়োজন। কারণ প্রয়োজন। তারপরে আমি বুঝতে পারবো হুম, যে এটা করব কি এটা করব করব না। না। ঠিক। খুব কমন এক্সাম্পল দেখো ক্লাস 10 অবধি আমরা সব সাবজেক্ট পড়ি কিন্তু। হ্যাঁ, হ্যাঁ, ঠিক, হিস্ট্রি, ঠিক। জিওগ্রাফি, সায়েন্স, অঙ্ক ইত্যাদি। পড়তে হয়, পড়তে হয় একদম মানে মানে এবং আমি অপশন নেই। অপশন নেই মানে এবং বাচ্চা মোটামুটি হ্যাঁ 7-8 অব্দি তো বটেই, কোনো কোনো বোর্ডে 9-10 একটা সেগ্রিগেশন হয়ে যায়, হুম, তো যাই হোক। হুম। তো তারপরে 11-12 আরো তারপর আরো স্পেশালাইজেশন, অর্থাৎ আমি বুঝতে পারছি ধীরে ধীরে আমার ভালোবাসা আমার ভালো লাগা। কোনটা? বাট তার আগে তো আমাকে একটা ওই আমার সেই সেন্সটা ডেভেলপ করার টাইম দিতে হবে। টাইম দিতে হবে। তো সেখানে ধরো বাচ্চারা তো এলো কবিতার ক্লাসে। তো সেখানে তাদের ভালো লাগাটা কতটা মানে তোমার মনে হয় জরুরি? উম, কারণ তাকে তো না ভীষণ, ভালোবাসতে না না হবে। একদম একদম ভীষণ হ্যাঁ। ভাবেই ভালোবাসতে হবে, ভালো লাগাতে হবে এবং সেক্ষেত্রে যিনি শেখাচ্ছেন তার হুম। একটা ইম্পর্টেন্ট রোল। তো গুরুত্বপূর্ণ ভূমিকা। ভীষণ ভীষণ। এবং আমার ছোটবেলায় আরেকটি মানে যেরকম একদিকে ছবি আঁকা যেমন একদিকে আবৃত্তি তেমন আরেকটা মানে যেটা মোটামুটি বলা যেতে পারে সমস্ত অ্যালাইন্ড জিনিসপত্র ছিল সেটা হচ্ছে সন্দেশ পত্রিকা, সন্দেশ ম্যাগাজিন, যেটা অনেকেই নিশ্চয়ই জানেন রায় পরিবার সত্যজিৎ রায় হুম। তাদের দ্বারা সম্পাদিত। এবং সেই আহ, এখন আমার মনে আছে ওই বাড়িটা মানে সন্দেশ ম্যাগাজিন যে বাড়িটা থেকে বেরোতো এখনো বেরোয়। কিন্তু সেই বাড়িটা আর নেই, ভেঙে গেছে। ঠিক সিটি স্টাইল এর হুম, উল্টো দিকে হুম। গড়িয়া একদম ট্রায়াঙ্গুলার পার্কের সামনে, এখন ওটা ফ্ল্যাট হয়ে গেছে। তো ওখানে এরকম শারদীয়া মাসে একটা করে ইয়ে বেরোতো, আমি সেটার গ্রাহক হয়েছিলাম। মানে মা সে সবকিছুতেই মা অফকোর্স হ্যাঁ, নিয়ে গিয়েছিল। এবং যেটা এখনকার টার্মসে আমরা বলি নেচার স্টাডি ক্লাব ইত্যাদি। তো আমাদের সেই সময় আহ, মাসের প্রথম রোববার প্রকৃতি পড়ুয়ার দপ্তর হতো। হ্যাঁ, ওটার আচ্ছা। নামই প্রকৃতি পড়ুয়ার দপ্তর। যদি আমি খুব ভুল না হই নামটা বোধহয় সত্যজিৎ রায়ের দেওয়া। তো এবং যিনি ক্লাস নিতেন তার একটি ছদ্মনাম ছিল, তার ছদ্মনামটাই সত্যজিৎ রায়ের দেওয়া, তার ছদ্মনাম হচ্ছে জীবন সর্দার। হ্যাঁ, আচ্ছা। এবং ক্লাস মানে কি বলতো যে 1 মাস ধরে একটা এরকম শিট দিত যে কি কি পাখি দেখলাম বাড়ির আশপাশে, বা কোনো মাসে হয়তো বললো প্রজাপতি দেখা হুম। ইত্যাদি। এবং সেখান থেকে মনে আছে আমরা অনেকে মিলে হই হই করে আমরা এই বেড়াতে গেছি, সাঁতরাগাছি ঝিলে গেছি পরিযায়ী পাখি দেখতে ইত্যাদি। সেটা যেরকম একটা অংশ, তেমনি সন্দেশে আমাদের নাটক হতো ওই বার্ষিক অনুষ্ঠান ইত্যাদি। তার হাত ধরেই আমি হযবরলা প্রথম করেছি, তখন হযবরলা পড়িনি কিন্তু কিন্তু নাটকটা করলাম। অর্থাৎ দেখো আমি অ্যাজ আ বাচ্চা আমার কিন্তু সেই হযবরলাটার সঙ্গে পরিচয় হয়ে গেল। হয়ে গেল। দ্যাট ইজ ভেরি তারপরে তুমি ইম্পর্টেন্ট। পড়েছো। তারপরে আমার ইন্টারেস্টিং লেগেছে, আমি পড়েছি। এবং হাত পাকাবার আসর বলে সন্দেশ ম্যাগাজিনে একটা সেকশন হতো যেখানে হুম, একদম নভিস ছোট ছোট হুম, যারা হুম, হুম। তাদের লেখা ছাপানো হতো। তো আমার মনে আছে এরকম যে প্রতি মাসে মাঝে মধ্যে ইন্টারেস্টিং মানে নিজে ইন্টারেস্ট নিয়ে লেখা টেখা দিচ্ছি ইত্যাদি, কিন্তু কখনোই ছাপা হতো না, মানে এতই ট্র্যাশ লিখতাম। তো এরকম একটা তখনই কম্পিউটারের তো কোনো টাইমই নয়, হ্যাঁ। যুগই নয়, এরকম মোটা কার্ডবোর্ডের ফাইলগুলো হতো না, ধরো এ মাসে সিলেক্ট করে রাখা আছে পরের মাসে কি কি বেরোবে, তো আমি
একবার এরকম লুকিয়ে লুকিয়ে দেখে নিয়েছিলাম সেই ফাইলটার মধ্যে যে আমার নাম লেখাটি আছে পরের মাসের জন্য। উফ, আই ওয়াজ ফিলিং সো এক্সাইটেড, হ্যাঁ। এবং পরের মাসটা কবে আসবে নিজের নাম প্রথম ছাপার অক্ষরে দেখছি। তো সেইটা খুব ইন্টারেস্টিং। এবং সন্দেশও আজকের আমি যতটুকু মানে আমার এই পড়া হুম। এবং পড়ার প্রতি ভালোবাসা, সাহিত্যের প্রতি ভালোবাসা, ভাষার প্রতি ভালোবাসা, এটার জন্য একদিকে যদি আবৃত্তি একটা বিশাল ভূমিকা নিয়ে থাকে, তাহলে নিশ্চয়ই সন্দেশ পত্রিকা এবং তার সঙ্গে যুক্ত সমস্ত কাজ সেগুলো একটা বড় ভূমিকা। আড্ডা একেবারে জমে উঠেছে, আরো গল্প আমরা নিশ্চয়ই শুনবো। তো আমরা আড্ডার দ্বিতীয় ধাপ বেশ, রিহার্সালে চলে যাচ্ছি। এখানে শুনবো যে আমরা সবাই জানি যে তোমার ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুমি যুক্ত ছিলে, তুমি সেখানে শিখতে। ছিলেন, আচ্ছা, একদম এখনো একদম আছো। একদম, শেখার তো কোনো শেষ নেই। হ্যাঁ, তো সেখানে যখন তুমি তোমার শুরুটা করেছিলে, তো সেই সময় তোমাদের রিহার্সালের সময়গুলো তোমরা কিভাবে প্র্যাকটিস করতে, ওখানে কিভাবে শেখানো হতো, এইটা যদি একটু শেয়ার করো আমাদেরকে। আচ্ছা, আমার মনে আছে মানে তখন কাব্যায়ন, হ্যাঁ, আমার ইয়েটার নাম, হ্যাঁ। স্কুলটার নাম। তো কাব্যায়ন হচ্ছে একটা ওই গলফ গ্রিনের ওখানে হুম। একটা ক্রেশে, হুম। এবং ঠিক দূরদর্শন ভবনের পাশে। হুম। তো ভেন্ডি হাউস আমার এখনো মনে আছে। তো এবার যেদিন মা প্রথমে ইন্টারভিউ বলা যেতে পারে নিয়ে গেছে, তো তখন আমাদের বাড়িতে ২-৩টে চ্যানেল যেরকম হয় আর কি, এবং এত কোনো নিউজ চ্যানেল তো হুম। তখন ছিলই না। নিউজ মানে সন্ধ্যে ৭টার দূরদর্শনের খবর। এবং তখন ব্রততী বন্দ্যোপাধ্যায় দূরদর্শনে আসছেন, খবর পড়ছেন, সেটা আমরা প্রত্যেকেই জানি, যেটা হ্যাঁ। একটা বিশাল মাইলস্টোন। ৭টায় প্রত্যেকের বাড়িতে নিউজ চলছে। তো আমি ওই ওনাকে, ওই ফিগার, ওই মুখ আমার চেনা। হ্যাঁ, তো আমি যখন প্রথম ওনাকে এবার সামনাসামনি দেখছি, অর্থাৎ টিভির বাইরে, তো ওনার সঙ্গে কথা হলো ইত্যাদি ইত্যাদি। কি বলেছিলেন আমার এই মুহূর্তে মনে নেই, কিন্তু বাড়ি এসে আমি কি বলেছিলাম দিদাম্মাকে মনে আছে, যে আজকে আমি রক্ত মাংসের ব্রততী বন্দ্যোপাধ্যায়কে দেখলাম। হ্যাঁ, আরে, কারণ মানে আমি তাকে স্ক্রিনে দেখি, স্ক্রিনের ওপারে। হ্যাঁ, হ্যাঁ। তো বেরিয়ে ফটাফট একটা অবাক কাণ্ড আর কি, যে স্ক্রিনের বাইরেও, যে স্ক্রিন টিভির ওপারে থাকে, সে টিভির এপারে। আর এটা তো কিন্তু মানে একটা অন্যরকম ব্যাপার, যারা ছোটবেলা যখন ঠিক আমরা ঠিক কাউকে টিভিতে দেখি, এক্স্যাক্টলি, মানে তারপর এখন সামনে জিনিসটা দেখা খুব মানে সহজ হয়ে গেছে এখন তো সোশ্যাল মিডিয়ার সবাই যুগে। হাতের কাছে। এক্স্যাক্টলি, সোশ্যাল মিডিয়ার যুগে ব্যাপারটা মানে আমরা এত ইজিলি টু রিচ এনি মানে একদম, পারসন, যাকে ধরো আমরা ভাবি তাকে খারাপ কথাও বলতে পারি। খারাপ কথা। এটাই একটা অদ্ভুত ইয়ে আর কি। কিছু করার নেই। এটা ওই যে বললাম, এই যুগে নেগেটিভ পজিটিভ দুটোই আছে। দুটোই আছে। ওরকম কাউকে দেখলে ওটা নিয়েই হয়তো হ্যাঁ, কারণ সারাদিন আমার ভাবা যেত। দিদির কাছেই শোনা যে দিদি তখন ছোট অনেক, হ্যাঁ, মানে বোধহয় ছোট মানে স্কুলের শেষ দিকে বা ওইরকম সময়। তো দিদি একবার শম্ভু মিত্রকে চিঠি লিখেছিলেন। হ্যাঁ, আচ্ছা, কোনো উত্তরের অপেক্ষা না করেই, মানে ভেবেছিলেন উত্তর আসবে না, স্বাভাবিক, কিন্তু উত্তর এসেছিল, এবং সেই যে উত্তরটা এসেছিল সেটার এক্সাইটমেন্ট। আমরা কি এখন চিঠি লিখি না প্রতীক্ষা করি? খুব কি হলো, কাউকে যদি ভালো লাগে বা কোনো সেলিব্রিটির কাজ কিছু ভালো লাগে, আমরা মেসেঞ্জারে মেসেজ করলাম, ঠিক আছে, পেশেন্সটা চলে পেশেন্স গেছে। চলে গেছে। এবার উনি অনেক সময় উত্তর দেন, কখনো সখনো, তখন একটা ফিলিং এক্সাইটেড, কিন্তু দুদিন পরে সেই এক্সাইটমেন্টটা চলে যায়। এটা সারা জীবন মনে থাকবে, যেটা ছোটবেলায় ঠিক ঠিক ঠিক, যে জিনিসটা পাওয়া একদম। গেছিল। তো সেভাবেই আর কি ওই ফার্স্ট দিন সেভাবে শুরু হলো, এবং তারপরে মলয়দা হুম। আমাদের ব্রততিদির তত্ত্বাবধানে মলয় পোদ্দার আমাদের শেখাতেন। মলয়দার কাছে আমি চিরজীবন ঋণী, ওনার শেখানোর পদ্ধতি। ইনফ্যাক্ট আমি এখন যেভাবে শেখাই আমার ছানাপোনাদের, সেখানে মলয়দার একটা ছাপ নিশ্চয়ই আমার ভেতরে রয়ে গেছে। তো মলয়দা প্রত্যেকটা শব্দ ধরে ধরে উচ্চারণ, কারণ আবৃত্তি হোক, গান হোক, এক্ষেত্রে উচ্চারণ একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। তো আমি কি বলবো, কি বলবো না, কিভাবে, সেটা ভীষণ রকম একটা বড় ভূমিকা পালন করেছে। একদম। তো আমি এটা জানতে চাইবো যে ব্রততী দি কি তোমার প্রথম গুরু? হ্যাঁ, একদম সেভাবে বলতে গেলে তাই। যদিও আমি দিদির ক্লাস জয়েন করার আগে বোধহয় কয়েক মাস, হয়তো আমার এক্সাক্ট মনে নেই, জওহর শিশু ভবন, নেহেরু চিলড্রেন্স মিউজিয়াম, সেখানে ক্লাস করেছিলাম। আঁকা এবং কবিতা দুটো পর পর, হ্যাঁ, ফার্স্ট হাফে বোধহয় আঁকা, ওখানে তো এরকম রুটিন স্কুলের মতো নানান ক্লাস হয়, মানে হতো, এখন জানি না কি। তো আমি অনেক সময় এরকম আঁকা পালিয়ে কবিতায় ঢুকেছি, এরকম কিসব কিসব করেছি চিরকাল। তো যাই হোক, ওখানে প্রথম মঞ্চে উঠে কবিতা বলছি, সেটা বোধহয় ওখানেই প্রথম। আমার যেটা এখন স্মৃতিতে মনে পড়ে, সেটা হচ্ছে হিমোর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে। তো সেটা আমরা বোধহয় 25শে বৈশাখের কোনো একটা মানে একটা সকালে
কিন্তু মানে ওখানে just 25শে বৈশাখ তোমার প্রথম বলা যেতে শুরু পারে, এবং এই করেছে। 25শে বৈশাখ কিন্তু আমার প্রথম চাকরিরও পরীক্ষাও সেটা 25শে বৈশাখ, এটাও মনে আছে। তো যাই হোক, সেটা অন্য আসছে গল্প। 25শে হ্যাঁ, বৈশাখ। তো সেটা অন্য গল্প, কিন্তু উম, ওটা ওই কয়েক মাস, তারপরে দিদির এখানে জয়েন। আচ্ছা, স্কুলে পারফরমেন্স করা হতো? সেই অর্থে আমি সাউথ পয়েন্টের ছাত্র, সেই অর্থে আচ্ছা। সাউথ পয়েন্টে থাকাকালীন স্কুলের কোনো অনুষ্ঠানে পারফর্ম আমি করিনি, করা হয়ে ওঠেনি। একবারই কেবলমাত্র সে বছর আমি ক্লাস 7 বোধহয়, স্কুলের 50 ইয়ার সেলিব্রেশন চলছে, হুম সেখানে পার্টিসিপেট করেছিলাম, কিন্তু তাও সেটা কবিতা রিলেটেড কিছু নয়, হুম একটা নাটক বলা যেতে পারে। হুম। সেইখানে পার্টিসিপেট করেছি। তো পড়াশোনা এদিকে কবিতার ক্লাস, মানে বাড়ি থেকে কখনো তো নিশ্চয়ই সমস্যা হয়নি? না, সেই, সাপোর্ট তো ছিল সেই হ্যাঁ, এই অর্থে। বিষয় নিয়ে, কারণ ওই তখন আমার শনি রবিবার ছুটি, আমাকে হুম মানে এখন আমার যেটা খুব মনে হয়, হুম এখনকার মা বাবারা মাঝে মধ্যে সুযোগ পেলেই বলেন যে অনলাইন করব, মানে হুম 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 কলকাতার মধ্যে গড়িয়ায় থাকে আমার ক্লাস রবীন্দ্র সরোবরে হচ্ছে, ধরো একটা মেট্রো ধরে একটুখানি, হুম যে না আসলে যেতে পারবো না, নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, অনেকের কর্পোরেট সেক্টরে চাকরি করেন, তাদের হ্যাঁ, ওয়ার্কিং আওয়ার্স খুব ডিফারেন্ট ইত্যাদি। হুম হুম তা সত্ত্বেও কিছু জিনিস একটু ম্যানেজ করতে হয়, কারণ ওই তখন তো মানে আমি নিজের ছোটবেলায় তো দেখেছি যে মা একা তখন এখানে আমাকে সামলাচ্ছে, অমুক করছে, কলেজ সামলাচ্ছে, মা ততদিনে বঙ্গবাসীতে ঢুকে গেছে হুম অধ্যাপিকা হিসেবে, তো আমাকে নিয়ে যাচ্ছে, অমুক করছে, তসুক করছে, এবং মানে তখন তো সবসময় হাতের মুঠোয় ট্যাক্সি চড়ারও ক্ষমতা ছিল না। হ্যাঁ, তো বাসে ট্রামে যেভাবে আমরা হুম প্রত্যেকের হুম হুম ছোটবেলা হুম। কেটেছে, সেরকম করে চলেছে। আচ্ছা, তো কাব্যায়নে তোমার রিহার্সালের যে সময়, ওই সময় মনে রাখার মতন কোনো যদি ঘটনা একটু শেয়ার করো। মনে রাখার মতন মানে কাব্যায়নে আমার একটা মনে আছে, আমাদের অ্যানুয়াল প্রোগ্রাম হতো শিশির মঞ্চে, আচ্ছা। এবং অ্যানুয়াল প্রোগ্রামের দিন কাব্যায়নে বিভিন্ন ব্রাঞ্চ ছিল নানান জায়গাতে, মানে কলকাতা বা কলকাতার বাইরে বিভিন্ন জায়গায়, তো সেখানে তখন সবাই আসতো, সেটা একটা মজা হতো যে অ্যানুয়াল প্রোগ্রামের দিন সকলের সঙ্গে হুম সকলের হুম দেখা হুম হবে। তো আমার এখনো মনে হচ্ছে প্রথম বোধহয় অনুষ্ঠানে আমি হজবরল, এই না, হজবরল না, বোধহয় খাই খাই সুকুমার রায়ের থেকে একটি কবিতা বলেছিলাম আমি এবং সৃজা, আমার এখনো মনে আছে যে আমার সঙ্গে বলেছিলাম ডুয়েট। আচ্ছা। তো আরেকটা যেটা মজার জিনিস, আমি এবং আরেকজন আমার সতীর্থ, আমরা একসঙ্গে শিখতাম, অনেক বহু বছরও আমার সঙ্গে তখন শিখেছে, মহুল ওর নাম। হুম তো আমাদের সে বছর দায়িত্ব পড়েছে যে অনুষ্ঠানটি সঞ্চালনা করা। তো এবার এক একটা করে গ্রুপ উঠছে, তাদের এক একজন মানে এক একটা গ্রুপ এক একটা থিমে একটা স্ক্রিপ্ট মতন পারফর্ম করছে, তো তার আগে আমরা স্ক্রিপ্টটাকে ইন্ট্রোডিউস করছি এবং কারা কারা পারফর্মার্স আছে তার নামগুলো বলছি। তো ও একটা উইংস থেকে ঢুকছে, আমি এই উইংস থেকে ঢুকছি, এবং আমাদের দুজনের কাছেই ওই নেম লিস্ট হুম এভরিথিং। হুম 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 তো হঠাৎ আমি মানে একটা স্ক্রিপ্টে মঞ্চে ঢুকে দেখি, পকেটে হাত দিয়েছি, নেম লিস্টটা বার করবো বলে গিয়ে দেখি নেই। তখন আমি মঞ্চে, আমার হাতে মাইক্রোফোন, আমার মুখে আলো পড়ে, আমি কিন্তু বেশ ছোটবেলায় বলছি, আমি যদি এখন মঞ্চে দাঁড়িয়ে বলি যে আমার কাছে নেই, সেটা তো ভয়ানক ব্যাপার। তো ও বললো সাম্য এবার নামগুলো বল, কি এক্সাক্ট বলেছিলাম মনে নেই, কিন্তু ওইরকম ভাবে এটা কাটিয়েছিলাম যে না না এবার তুই বল আর কি, হ্যাঁ সেরকম। বুদ্ধি দিয়ে হ্যাঁ, ওই কাটিয়ে। বুদ্ধি দিয়ে, হ্যাঁ, মানে এইটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু কারণ আমরা যখন স্ক্রিনের সামনে, বিশেষ করে লাইভ, লাইফ যেখানে যেখানে আমার কোনো কাটার উপায় নেই, সেখানে কিভাবে আমি জিনিসটাকে ডিল করব, ম্যানেজ কারণ করবো কিভাবে। সমস্তটা কিন্তু আমার সঙ্গে থাকবে না 100%। ঠিক। তো আমরা আমাদের আড্ডার আরেকটু ধাপ এগোই। ধাপ শেষ হচ্ছে না তো দেখছি। না, প্রচুর ধাপ, প্রচুর ধাপ, আস্তে আস্তে গল্প শুনবো আচ্ছা। অন দ্য ওয়ে। তোমার পড়াশোনাটা কেমিস্ট্রি নিয়ে, মানে কঠিন একটা সাবজেক্ট, কবিতার সাথে, কবিতা রসায়নের সাথে কেমিস্ট্রি রসায়ন। তো এইটা কিভাবে, মানে এইটার ইন্সপিরেশন কিভাবে, বাবার থেকে? এমনিতে বলতে গেলে শুধু বাবা নয়, বাবা মা আমি তিনজনই, আমরা কেমিস্ট্রি, তিনজনই ওরে অর্গানিক বাবা, কেমিস্ট্রি। হ্যাঁ, এই বাবাই বটে, পুরো বাবা, একদম কেমিক্যাল লোচা যাকে বলে। ওরে বাবা রে। কিন্তু খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমার কেমিস্ট্রি অনার্স পড়ার প্রথম অপশন যদি আমাকে কেউ দেয়, প্রথম প্রেম কেমিস্ট্রি নয় একদম। আমার প্রথম প্রেম বাংলা, চিরকালীন, ওই যেটা মানে আগে গল্প হচ্ছিল যে দাদুয়া প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল আমার জীবনে, এবং সেই প্রেমটা ঢুকিয়ে দেওয়ার জন্য। কিন্তু তারপরে যেটা হয়, বিশেষ করে আমাদের রাজ্যে হয়, হুম এবং এখন আমি মানুষকে বোঝাই, হুম চেষ্টা করি মা হুম বাবাকে, বিশেষ মা বাবাদের হুম বোঝাতে। তো তখন যেটা হয়েছিল যে যখন আমি বলেছিলাম যে বোধহয় যে 11-12-এ, হ্যাঁ 11-12-এ যখন আমি বললাম যে আমি আর্টস নেব ইত্যাদি, তো তখন একটা ভীষণ ঝামেলা হয়েছিল
যে না আর্টস নেওয়া যাবে না, এবং 11-12 পরে যখন আমি বললাম যে বাংলা অনার্স পড়বো, তো তখন খুবই না, বাংলা অনার্স পড়া যাবে না। আগে তো বলতো যে আর্টস শুধু মেয়েরাই পড়বে, হ্যাঁ এক্স্যাক্টলি, এটা ছিল কিন্তু। আজ শুধু মেয়েরা পড়বে, সায়েন্স না পেলে তুমি কমার্স পড়ো। হ্যাঁ হ্যাঁ, এই যে টিপিক্যাল আমাদের একটা ধ্যান হ্যাঁ ধারণা, হুম এটার একটা বাইরে খুব যাওয়া উচিত। এবং হুম হতেই পারে যে আমি চিরকালীন, মানে আমার মা বাবা আমাকে বলে এসছে হুম যে আমি চিরকালীন ওই স্কুলের ফার্স্ট বেঞ্চে বসি, হুম পড়াশুনো করে হুম নম্বর, টিপিক্যাল একটা ওই রকম ছেলে। হ্যাঁ, তো কিন্তু নম্বর পাই মানেই যে আমি সেটা করতে পারবো, বা করতে পারার থেকেও আমি আমি যে মোটোতে বিশ্বাসী, আমি হুম, পারি বলেই আমি ভালোবাসি তা নয়। হ্যাঁ, আমি রান্না করতেই পারি, তা হ্যাঁ বলে আমি রান্না করতে ভালোবাসি ভালো, সেটা কিন্তু একদম নয়। না। তো আমি যেটা ভালোবাসি সেটা আমি করতে চাই, না হলে আমি অন্য কিছু করতে পারি না। হুম তো মানে অন্য কিছু পারলেও আমি সেটা সেই এফর্ট দিয়ে করতে পারি না। তো ইচ্ছে ছিল বাংলা অনার্স পড়ার, সেটা নিয়ে তুমুল বাড়িতে ওই ফেজ একটা বড় চলেছে যে না 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 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো ওই আমি খুব মানে যাকে বলে খুব ঝগড়ুটে, হ্যাঁ প্রচন্ড রকম। তখন তো আরো ছিল, মানে আমার অ্যাঙ্গার ইস্যুসও ছিল, মানে আমার কাউন্সিলিং ইত্যাদি সেসবও হয়েছে। তো যখন আমার ওই মানে এই সময়টাতে আমি হয়তো খুব একটা যুক্তি, মানে আমি খুব তার্কি যেটা বলছিলাম, সেখানে কিছু একটা জায়গায় আমি নিজেও হয়তো ভয় পেয়ে একটু ব্যাকফুটে চলেছি, যে সত্যি যদি পরবর্তীকালে আম, তেমন কোনো সিচুয়েশন হয়, হ্যাঁ তখন কি হবে। হুম তো সেজন্য আমি বললাম ঠিক আছে, যে যদি বাংলা অনার্স পড়তে না পারি, মেডিকেল মানে ইঞ্জিনিয়ারিং আমি পড়তে চাইনি কোনোদিন। হ্যাঁ, অঙ্কের প্রতি চিরকাল ভীতি। মেডিকেল ভালোবাসতাম, কারণ বায়োলজি আমার খুব পছন্দের সাবজেক্ট, কিন্তু রক্ত টক্ত আমি দেখতে পাই না, আমি জাস্ট মানে ব্লাড নিতে গিয়ে আমার একবার মনে আছে সেই খালি পেটে ব্লাড দেওয়া ইত্যাদি ইত্যাদি, তারপরে ব্লাড ফ্লাড দেখে আমি এরকম অজ্ঞান হয়ে গেছি, সেই এক্সপিরিয়েন্স আমার আছে। তো সেজন্য আমি চুজ করলাম ওকে ঠিক আছে। পরের ধাপে যাচ্ছি, অন দ্য ওয়ে। তোমার প্রফেশনাল স্টেজ শো কবে থেকে শুরু? সেই অর্থে বলতে গেলে প্রফেশনাল স্টেজ শো শুরু, যদি আমি তারিখ একটা বলতে যাই, 2014 সাল, 14 সালের বোধহয় নভেম্বর মাস, সে বছর আমি অনুষ্ঠান যেটা করেছিলাম প্রথম মানে কনসিভ করে এবং সমস্ত ভেবে, অনুষ্ঠানটার নাম ছিল যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ। উম, প্রথম বিশ্বযুদ্ধের 100 বছরে। আচ্ছা হ্যাঁ, এবং সেখানে আমি ছিলাম, আমার সঙ্গে আমার এক সতীর্থ ছিলেন শ্রাবন্তীদি, আবৃত্তিতে ব্রততিদি নিজে ছিলেন আমাদের সঙ্গে, উনি বলেছিলেন থাকবো, আর গানে সৌনক চট্টোপাধ্যায় ছিলেন আর জয়তী চক্রবর্তী ছিলেন। এটা জ্ঞান মঞ্চে হয়েছিল আমার মনে আছে। তো আজ থেকে সত্যি অনেক বেশ কিছু বছর আগে, অনেক বলবো না, তো বেশ কিছু হুম বছর আগে। তো সেটা মানে যখন মঞ্চে ঢুকছি প্রথম অনুষ্ঠান করতে আর কি, এরকম একটা, কারণ যে কোনো কিছু নিজে অর্গানাইজ করার মধ্যে তো একটা টেনশন থাকে বেশি, শুধু মঞ্চে উঠলাম পারফর্ম করলাম তার থেকে বড়, পারফরমেন্সের টেনশন, আবার প্লাস দিকে হ্যাঁ অন্য অর্গানাইজ কোটি করছো। 32টুকু এক্স্যাক্টলি সমস্ত হ্যাঁ, কিছু, এবং সেটা প্রথম অভিজ্ঞতা। ওই সেটা আর কি। দেশে বিদেশে প্রচুর শো করেছো, তো আমি জানতে চাইবো যে অডিয়েন্স যারা, তাদের রিয়াকশনের কতটা পার্থক্য, মানে যেটা অনুভব করেছো, সেটা একটু শেয়ার করো। দেখো এমনিতে হ্যাঁ, মানে প্রচুর না, মানে এখনো প্রতিদিন স্ট্রাগলিং, প্রতিদিন পরিশ্রম করে যাই। তো এমনিতে খুব ড্রাস্টিক কিছু আলাদা মানে রিয়াকশন ডিফারেন্স সেটা নয়, কিন্তু আমার যেটা মনে হয় যে আমরা যখন কোনো কিছুর জন্য ক্রেভ করি, যদি হুম ক্রেভিংটাও এখন খুব কম বিকজ আমাদের হাতে ফোন এবং হুম সমস্ত হুম কিছু হুম ইজিলি অ্যাভেলেবল, হুম বাট স্টিল কোনো কিছুর জন্য যখন খুব চাহিদা থাকে, সেটার প্রতি হয়তো সেটাকে আমরা অন্যরকম ভাবে ট্রিট করি। হুম হ্যাঁ, এবং যেটা হয় বিদেশে, সেটা বিদেশের অনুষ্ঠান হোক, বিদেশের পুজো হোক, হুম সেখানে প্রত্যেকেই তো নিজেরাই ডিআইওয়াই, হুম হুম মানে এখানে হুম আমরা নিজেরা একটা কাজ করলাম, উঠে চলে গেলাম, এই তুমি করে দিয়ে চলে যাও। আর এখানে একটা কোনো হলে প্রোগ্রাম করছি, আমরা প্রোগ্রাম করলাম বেরিয়ে গেলাম, তারপরে দেয়ার আর সাম আদার পিপল যারা এসে পুরো জিনিসটাকে সেট আপ ক্লিয়ার করছে। ওখানে নিজেরাই সমস্তটা, নিজেরাই সাউন্ড বক্স, মানে যে হয়তো দেখছি 90 বছরের একজন, তিনি নিজেই সাউন্ড ইকুইপমেন্টস তুলছেন, তিনি নিজেই গাড়ি থেকে নামাচ্ছেন, কেউ একটা এসে হয়তো, কারণ ওখানে লেবার বা ইত্যাদিগুলো এত কস্টলি, হ্যাঁ সেখানে অতজনকে হায়ার করা সবসময় সম্ভব হুম হয় না। তো পুরো প্ল্যানিং করছেন, পুরো জিনিসটা করছে, তো সেখানে ওই একটা হোমলি অ্যাটমসফিয়ারটা হয়তো, এবং অনেক ক্ষেত্রেই যেটা হয়, মানে আমরা যখন এখান থেকে অনুষ্ঠানে যাই এখনো অবধি, হোটেলেও যেরকম থাকি, অনেক ক্ষেত্রে কোনো এয়ারবিএনবি তে থাকি, বা এরকমও হচ্ছে অনেক জায়গাতেই কারোর বাড়িতে আমরা শেয়ার করি। তো সেই সমস্ত কারণে ওই
অনেকের সঙ্গে একটা আত্মীয়তা তৈরি হয়ে যায়। একদম। তো আমি সেজন্য মাঝে মধ্যে বলে থাকি যে আমি এটা খুব ভাগ্যবান কবিতার কাছে যে আমার মেলবোর্নে একটা বাড়ি আছে, আমার দুবাইতে একটা বাড়ি আছে। আমার একবার এরকম বাইরে যাওয়ার পথে এটা মনে আছে যে দুবাইতে একটা হঠাৎ ফ্লাইট ক্যান্সেল হুম। আমাদের সে বছর। আমি এবং রাহুল মিত্র সেতারের সেতারের একটা অনুষ্ঠান ছিল একসঙ্গে। প্রথমে স্কটল্যান্ড, তারপরে কার্ডিফ, এরকম। তো মার্চ মাসে, সাধারণত মার্চ মাসে ভালো ওয়েদার। হুম। হঠাৎ সে বছরই বিস্ট ফ্রম দ্য ইস্ট বলে একটা জিনিস হলো, তুমুল বরফ পড়ছে ইত্যাদি ইত্যাদি, এবং আমরা দুবাইতে নামলাম। সুন্দরী এয়ার হোস্টেসরা সামনে গিয়ে এসে বললেন, ইয়োর ফ্লাইট হ্যাজ বিন ক্যান্সেলড। কি বলছে? হ্যাঁ, মানে আমি তো প্রচন্ড তখন হালটে গেছি। তারপরে আমরা দুজনে পুরো হেঁটে হেঁটে দুবাই এয়ারপোর্ট, বিশাল এয়ারপোর্ট, সেখানে হ্যাঁ। এসে ফাইনালি আমাদের হোটেলে নিয়ে গেল এয়ারপোর্ট, মানে ফ্লাইট ইয়ে থেকে, এমিরেটস থেকে। এবং ওখানে যেটা হলো যে হ্যান্ড লাগেজটা দিয়ে দিয়েছিল, মেইন লাগেজ তো ওদের কাছে ইত্যাদি। তো সেটা আমার একটা এই জাতীয় ফার্স্ট অভিজ্ঞতা। তারপর থেকে আমি ভেবে নিয়েছি যে হাউ টু কমব্যাট দিস থিংস। তো আমার এখনো মনে আছে সেই 18 তলা 19 তলার উপরে ইয়ে থেকে আমি কি, আর মা বাবাকে এখানে খুব একটা কিছু বলছি না কারণ তারা এখানে বসে বেশি টেনশন করবে। আমার ফোন শুধুমাত্র মানে কনভার্টার, যেটা ধরো হুম। বাইরে গেলে ইয়ে থাকে, কনভার্টারটা আমার মেইন ব্যাগে। তো সেজন্য আমি সেটা চার্জ লাগাতে পারছি না। আমি ফোনটা, ওই ফোনের ইউএসবিটা আমার কাছে আছে, ওটা আমি টিভিতে লাগিয়ে চার্জ করছি। সে আর কত কত ইয়ে ভাবে। কত ভালো চার্জ হবে। একটা মজার কাহিনী মনে আছে। রাত্রিবেলা আর মাঝে মধ্যেই অর্গানাইজার আমাদের ফোন করছে, হুম। তারা চেষ্টা করছে কিভাবে কি করা যায়। কিন্তু স্কটল্যান্ডে এত বরফ হয়েছে, প্লেন নামছে না। হ্যাঁ, সমস্ত ফ্লাইট ক্যান্সেলড। এবং আমি মাঝে মধ্যেই ওদের মানে এমিরেটস এর ইয়েকে ফোন করছি অফিসে যে আমাকে ইউকের অন্য যে কোনো একটা পোর্টে যোগাযোগ করিয়ে দিই। তো এই সমস্ত জায়গাতে আমি দেখেছি যে একটা বিশাল ভূমিকা থাকে যে ওনারা বারবার আমাকে ফোন করছেন, মানে একটা হোমলি খুব অ্যাটমসফিয়ার। এবং তখন যে সূত্রে আমি এটা বললাম যে দুবাইতে আমার বেশ কিছু পরিচিতরা আছেন, তারা এলেন আমার সঙ্গে দেখা করতে, কথা বলতে, বেরোলাম একটু তাদের সঙ্গে ইত্যাদি। এই যে একটা ফিল অ্যাট হোম, হোমলি ফিল। হ্যাঁ, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি সেজন্য কবিতার কাছে ঋণী যে আমার একটা মেলবোর্নে বাড়ি, একটা দুবাইয়ের, মানে এত জায়গায় আমার বেশ কিছু কাছের মানুষেরা রয়ে গেছে। জার্নি তো অনেক ছোটবেলা থেকে শুরু করেছো, কিন্তু প্রফেশনাল জার্নি যে তোমার 10-11 বছর হয়েছে, নিশ্চয়ই মনে রাখার মতন অনেক অভিজ্ঞতা হয়েছে। তো তার মধ্যে যদি একটা কিছু আমাদেরকে বলো। দেখো, ভালো মন্দ দুটোই অভিজ্ঞতা হ্যাঁ, থাকে, সে তো হয়েছেই। শুনি মন্দটা শুনি। আচ্ছা, মন্দটা মানে হচ্ছে, দেখো, সমস্ত স্টেজে উঠে যে আমি সামনে দেখতে পাচ্ছি যে সবাই মন দিয়ে শুনছেন ইত্যাদি নয়। একটি পুজোয়, বিদেশে ইনফ্যাক্ট একটি পুজোয় আমি উঠলাম, উঠে সামনে দেখছি যে, মানে আমি যে জাতীয় কবিতা বলছি সেখানে লোকে মানে শুনবে আর কি, কিন্তু এমন আনঅর্গানাইজড একটা ব্যাপার সেখানে। ওখানে ফুচকা খাচ্ছে, ওখানে কথা বলছে, মানে হয় না মঞ্চে উঠে হঠাৎ পুরো মাথাটা তারটা কেটে যাবে, আমি বুঝতে পারছি যে এবং যদি মাথার গরম হয়ে যায় তখন খুব মুশকিল। তো এটা লোপাদি বলেছিল, আমার মনে আছে যে এরকম অভিজ্ঞতা যে বাইরে গিয়ে, মানে ইয়েতে গিয়ে লোপাদির হয়েছিল, বিদেশ নয়, এখানেই। তো এরকম যখন তুই জানবি এটা তোর পেশা, তুই মঞ্চে উঠেছিস, চোখ বুঝবি, পারফর্ম করতে হবে বেসিক্যালি। হ্যাঁ, আমি জানি আমাকে 1 ঘন্টা পারফর্ম করতে হবে, নামার পরে খাম দেবে, বাড়ি যাব। হ্যাঁ, তো ওই মন্ত্রেই আমি তখন জানি যে আমি 1 ঘন্টা স্টেজে আমাকে থাকতে হবে, আমি থাকবো। সেইভাবে আমি পারফর্ম করেছি, তারপর নেমেছি, গল্প শেষ আর কি। কনসেন্ট্রেশনের সমস্যা কিন্তু কিছু, হ্যাঁ, মানে এইগুলোর সময় আর কি, কিছু কিছু সময় মানে অদ্ভুত লাগে, পিসড অফ লাগে। তার কারণ একজন পারফর্মার যখন, একজন শিল্পী যখন, তাদের অর্থনৈতিক নিশ্চয়ই প্রয়োজন, সেটা তো বটেই, সেটা ছাড়া কারুর চলে না। কিন্তু সেটা ছাড়াও তার একটা অদ্ভুত মেন্টাল পিস প্রয়োজন এবং স্যাটিসফ্যাকশন প্রয়োজন। হ্যাঁ, সেইটা কিন্তু অনেক সময় ওই খামের থেকেও বড়। তো সেটা বিঘ্নিত হয় না সব সময়, তা নয়, হয়। তো এইরকম। আমরা স্টেজে ওঠার একদম কাছাকাছি চলে এসেছি, গ্রিন রুমে আমরা রয়েছি। গ্রিন রুমে আমরা ওয়েট করি, তো এই ফাঁকে একটু আড্ডা দিয়ে নিই, সামনে আয়না, লাইট। তো আমি একটু জানতে চাইবো, কলেজ শেষ করার পর তো তুমি আনন্দবাজারে অ্যাজ এ জার্নালিস্ট হ্যাঁ, মানে কলেজ, তারপর মাস্টার্স কমপ্লিট করার পরে আনন্দবাজার। আনন্দবাজার, তারপরে তুমি তো এখন স্কুলের টিচার, তার সাথে তোমার কবিতার ক্লাস, এত কিছু সামলে তুমি নিজেকে এখনো গ্রুম করো কি করে? ওই ইচ্ছে থাকলে উপায় হয়, আমি এটা ভীষণ রকম বিশ্বাস করি। কারণ, এবং সেটা অবভিয়াসলি মানে আমার আশপাশে যে মানুষেরা আছেন তাদের একটা বিরাট ভূমিকা।
সেখানে, কারণ তারা প্রত্যেকেই ভীষণ রকম কোঅপারেটিভ। হুম। অনেকেই, কারণ আমি যখন আনন্দবাজারে চাকরি করতাম আমার মনে আছে আমার তৎকালীন বস ছিলেন যার কাছে আমি প্রচুর কাজ শিখেছি, কারণ আমার জীবনের প্রথম চাকরি হচ্ছে আনন্দবাজার। আচ্ছা। এবং সেরকম একটা বড় হাউস, সেখানে লেখা শেখা, অনেক কিছু শেখা, মানে বাংলায় টাইপ, আমি কিবোর্ডে বাংলা, মানে যে কোনো ল্যাপটপে আমি বাংলায় টাইপ করতে পারি আর কি। বেসিক্যালি আমার কোনো কিছু ক্লিক, ওই মাউস ওরকম অভ্র ইত্যাদি না করে, না দেখে, মানে কোনো অ আ ক খ লেখা থাকে না বোর্ডটাতে, ওটা বড় মুখস্থ হাউসে হয়ে গেছে, কাজ ওটা করলে মুখস্থ হয়তো হয়ে এগুলো গেছে। এবার হয়। সেটা যে কেউ, মানে এটা কাগজে কাজ করতে করতে যে কারো, মানে সেটা বড় হাউস বলে নয়, এটা হুম। যে কেউ হতে পারে, কিন্তু লেখা শেখা, হুম। হুম। পাতা ডিজাইন করা হুম। এবং অনেক কিছু হুম। ভাবনা, হুম। সেই তখন কিন্তু আনন্দবাজারে আমি যে, হুম। মানে অন্যতম যেটা আমার খুব মুশকিল হতো সে সময়, হুম। যে হুম। আমি যখন আনন্দবাজারে চাকরি করি তখন আমি হুম। মোটামুটি ভাবে পেশাটা ফুল প্লেজেড হুম। শুরু করে হুম। দিয়েছি। এবং আমার সন্ধ্যাবেলায় হুম। চাকরি, হুম। যেহেতু সন্ধ্যাবেলার হুম। ইয়েটা, হুম। আর অনুষ্ঠানও সন্ধ্যাবেলায়। তো তখন এরকম হয়েছে যে একদিন এই ঢপ মারছি, অসুস্থ একদিন এই করছি। তো এবং যখন আমি বিদেশে ধরো পুজোর সময় অনুষ্ঠানে যাচ্ছি, হ্যাঁ। তখন তো প্রায় অনেক দিন ছুটি, একটা এইরকম একটা সেক্টর, হুম। তো সেখানে কি করে আমিও বুঝতে পারি যারা আশপাশে রয়েছেন তাদের একদম। সত্যি অসুবিধা হয়। একদম। তো যাই হোক, সমস্ত কিছুর সঙ্গে আমার তৎকালীন বার্তা সম্পাদক যিনি ছিলেন হুম। হীরক বন্দ্যোপাধ্যায়, হুম। তিনি খুব সাপোর্ট করতেন আমাকে অনেক কিছুতে। এবং ইনফ্যাক্ট আমি এই জাতীয় কপিও কিন্তু বেশ অনেক লিখেছি হুম। খবরের কাগজে, হুম। সেগুলোতেও হীরকদা আমাকে অনেক হুম। ইন্সপায়ার করতেন হুম। যে এটা ওখানে লেখ, ওটা সেখানে লেখ, হুম। এইরকম। এবং এখনো, যদি যেটা তুমি জিজ্ঞেস করলে, হুম। এখন আমার মনে আছে, মানে মানে রোজই সেইটা রুটিনটাই হয়, কারণ আমি যে 11-12 পড়াই, হ্যাঁ, তো 11-12 পড়ানো কিন্তু সহজ নয়, না। এবং সেখানে কেমিস্ট্রি পড়াচ্ছি, মানে আমাকে রোজ পড়ে আসতে হয়। তো আহ, সকালবেলা উঠে আমি কেমিস্ট্রি বই পড়ি, হুম। হ্যাঁ, এবং সেদিন যা যা ক্লাস আছে হুম। হুম। সেইটাই ভেবে, আচ্ছা এরকমও হয় ধরো আমার মাঝখানে দুটো ক্লাস হয়তো অফ বা কিছু, হুম। তখন আমি স্কুলে স্টাফ রুমে বসে বা কোনো ফাঁকা ক্লাসরুমে বসে আমি কবিতা মুখস্থ করছি, হুম। সে প্রচুর এক্সাম্পল আছে, ঠিক আছে। হুম। এবং স্কুলেও আজকে কোনো দিন, মানে যিনি আমাদের হুম। প্রিন্সিপাল, যিনি আমাদের ইনচার্জ, তারা খুবই হুম। সহায়তা করেন কোনো দিন কোনো হুম। অনুষ্ঠান, কোনো কিছু বিদেশ অনুষ্ঠান, সেইগুলো। হুম। তুমি কবিতা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করো, নিজের মতন করে গড়ো ভাঙো। তো সেটা আবোল তাবোল হোক বা শিফতাত্রাম, তো সেটা নিয়ে তুমি যদি একটুখানি আমাদেরকে শেয়ার করো যে দেখো, একটা জিনিস আমি ভীষণ রকম মনে করি যে আমরা এআই এর যুগে বাস করছি। হ্যাঁ। হ্যাঁ, আমরা হ্যাঁ। ইনস্টাগ্রামের যুগে বাস করছি, যেখানে আমরা 30 সেকেন্ডের রিল দেখে যদি ভালো না লাগে সোয়াইপ আউট করে দিই। হ্যাঁ, একদম 30 হ্যাঁ, সেকেন্ডও 30 সেকেন্ডে দেখে আমরা না দেখে মানুষ। না, এক্স্যাক্টলি। হ্যাঁ, টিন্ডারে রাইট সোয়াইপ, মানে শুধু ছবি রাইট সোয়াইপ আর লেফট সোয়াইপ করে আমরা মানুষ বেছে নিচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, তো সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে, হ্যাঁ। সেরকম একটা সময় দাঁড়িয়ে, হ্যাঁ। আমার আমরা তো সবকিছুই কমোডিটি। হুম। হুম। এটা এটা বলতে কোনো লজ্জা নেই, না। এটা বলতে কোনো দ্বিধা নেই, বাবা আমি কবিতাকে কমোডিটি বলছি, হুম। বলছি তো। হুম। 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 আজকে একজন শিক্ষক যখন স্কুলে গিয়ে পড়াচ্ছেন, তার জ্ঞানটা সেখানে কমোডিটি। হ্যাঁ, আজকে যখন আমি আবৃত্তি করছি মঞ্চে এবং অ্যাট দি এন্ড অফ দ্য ডে তারপরে আমি সেখান থেকে পারিশ্রমিক নিচ্ছি, হুম। সেটি আমার কাছে কমোডিটি। কমোডিটি। তো আমাকে জিনিসটা এমনভাবে প্রেজেন্ট করতে হবে বর্তমান মার্কেটে, যাতে লোকে সেটা নেয়। নেয়। কিন্তু হ্যাভিং সেড দ্যাট, হুম। এটার মানে এটা নয় যে আমি আমার শিল্পর সঙ্গে সেখানে কোন রকম তার স্যাংটিটির সঙ্গে, তার হুম। পবিত্রতার সঙ্গে, তার মানে ইজমটার সঙ্গে হুম। কোন রকম কোনো আমি দৈরেতে যাব। হুম। মূল বক্তব্যকে একই একদম, রকম একদম, রেখে একদম। তো প্রেজেন্টেবল করাটাই একদম। এখনকার তো দিনের। সেই হ্যাঁ। জন্য ধরো আবোল তাবোল, আবোল হুম। তাবোল এমন একটা বই হুম। যেটা পড়েনি এমন কোনো বাঙালি সবার নেই। সবার সাথে এক আছে। সবার হ্যাঁ। ছেলেবেলায় আবোল তাবোল সহজ পাঠ, এই হ্যাঁ। দুটো এমন বই আমরা প্রত্যেকে পড়ে বড় প্রত্যেকে। হই। শিব স্তোত্রম, হুম। তুমি যেটা জিজ্ঞেস করলে, শিব স্তোত্রম সাধারণত গেয়ে থাকেন সকলে। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমি এটা আমার মতন করে বলে থাকি। আচ্ছা। তো সেটাও, এবং এই শিব স্তোত্রমে মানে আমি আশা অডিও থেকে শিব স্তোত্র আমার প্রথম হুম। প্রকাশিত হয়েছিল, এবং সেটা মিউজিক করেছিল আশু চক্রবর্তী, হুম। বর্তমান যুগের একজন অত্যন্ত হ্যাঁ, আশু কৃতী, চক্রবর্তী, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই চিনি অত্যন্ত আমরা। কৃতী হুম। মিউজিক কম্পোজার। হুম। তো আশুদা তার ইয়েতে করা, হুম। এবং এই সূত্রেই সহজ পাঠে খুব ছোটবেলায় পড়া সবার চেনা, হয়তো একদিন রাতে আমি স্বপ্ন দেখিনি, চেয়ে দেখো হুম। বলে হুম। যেন হুম। বিনু। তো এটাও এরকম ভাবে বেশ একটা ফান এলিমেন্ট হুম। করে হুল্লোড় করে ওরম বলে আমরা ভিডিও করেছিলাম গতবার।
সেখানেও আশুদা মিউজিক করেছিল এবং সেটাও বহু লোক মানুষ পছন্দ করেছেন, শুনেছেন। সেটাই। যেটা এক্সপেক্ট করেছিলে মানে অডিয়েন্সের কাছ থেকে, তো সেটা কি পাওয়া গেছে? হ্যাঁ, পেয়েছি এবং আপাততভাবে সেই অর্থে তেমন কোনো নেগেটিভ কমেন্ট, প্রচুর নেগেটিভ কমেন্ট আমার মনে হয়েছে কেউ করতেই হুম পারেন, হুম। কিন্তু সেটা আসেনি। একটু অন্যরকম কথায় যাই। তোমার সাথে অফ ক্যামেরা আড্ডা মারতে মারতে শুনেছি যে তুমি যখন পারফর্ম করো তখন তোমার পারফরমেন্সের সময় কিছু কিছু মুখ তোমার মনে পড়ে। তো আমি জানতে চাইবো না যে কার কার মুখ মনে পড়ে, আমার প্রশ্নটা একটু অন্য। সেটা হচ্ছে বর্তমান সময় এখন তোমার যে সঙ্গী, তার মুখ যদি তোমার মনে পড়ে, তার জন্য যদি একটা কবিতার লাইন আমরা এই শুনতে রে, পাই। তার মুখ মনে পড়ে না। এ বাবা, ও শুনছে কিন্তু। না না, তার মুখ একদমই মনে পড়ে না। আরো অন্যান্যদের মুখ মনে পড়ে আর কি। হ্যাঁ, সেটাই বেশি, কারণ তার মুখ এতদিন ধরে মনে পড়ে পড়ে ক্লিশে হয়ে গেছে তার মুখ। জোকস অ্যাপার্ট। গভীরে সত্য হ্যাঁ, কথা। না, জোকস অ্যাপার্ট। তো কিন্তু তার মুখ আর কি ধরো খুব প্রয়োজনে অপ্রয়োজনে মনে পড়ে, এটা এটা করতে হবে সেটা করতে হবে সেরকম সময়। হ্যাঁ কিন্তু খুব ফ্র্যাঙ্কলি যেটা তুমি জিজ্ঞেস করলে যে হ্যাঁ। আম, মঞ্চে হুম যখন বিশেষ করে ইনফ্যাক্ট কালকে আমি বাড়িতে, কাল সন্ধ্যাবেলাতে বাড়িতে বসে বসে আমি সলিল চৌধুরীর শপথ কবিতাটি বলছিলাম, হুম একটা অনুষ্ঠানের জন্য তুলছিলাম। আমি দেখছিলাম সেটা বারবার বলতে বলতে আমার দাদুর একটা জায়গাতে এসে দাদুয়ার মুখ, দাদুয়ার ছবি, দাদুয়ার কিছু কাজ ইত্যাদি আমার খুব মনে পড়ছিল। আর যখন হয়তো কোনো কারণে কোনো কবিতায় আমি সেই মুখগুলো মনে পড়ে না বা কিছু, আমি বুঝতে পারি বা আমার মনে হয় নিজের ভেতরে যে হয়তো আমি সেদিন সেই কবিতাটির কাছে সেইভাবে পৌঁছাতে পারলাম না। তো আমাদের প্রত্যেকের জীবনে এরকম বহু মানুষ রয়েছে যারা তাদের মতন করে একটা ছাপ ফেলে যান এবং প্রত্যেকটা দেখবে অবচেতনে ভাবলে যে সেই প্রত্যেকটা ছাপ তোমাকে তুমি হতে কোনো না কোনো ভাবে তৈরি করে হুম। গেছে। ডিরেক্টলি হয়তো সবসময় 1+1 2 করা যায় না, কিন্তু কোনো না কোনো ভাবে পুরোটা নিয়েই তুমি হচ্ছ। তাহলে একটা লাইন শুনি না, মানে আমি আচ্ছা, একটু শোনার লোভ করেছিলাম। বেশ। তো মানে সঙ্গী বলো আর যাই বলো, আমার কাছে সেটা বেস্ট ডেফিনেশন হচ্ছে বন্ধুত্ব। হুম হ্যাঁ, মানে হুম বন্ধুত্বর একটা বড় ভার্জন হচ্ছে প্রেম। হুম তো আমার যেটা সেটা বলতে যেটা মনে পড়ে যে সুনীলের সেই লাইনগুলো যে আম, বন্ধু হারালে দুনিয়াটা খাঁ করে, ভেঙে যায় গ্রাম, নদী ও শুকনো ধুধু, খেলার বয়স পেরোলেও একা ঘরে, বারবার দেখি বন্ধুরই মুখ শুধু। সাঁকোটির কথা মনে আছে আনোয়ার? সবকিছু গেল, সাঁকোটি এখনো আছে, এপার ওপার স্মৃতিময় একাকার, সাঁকোটা দুলছে এই আমি তোর কাছে। দারুণ, দারুণ। আচ্ছা, জানতে চাইবো যে কাব্যায়নে তুমি সুযোগ পেয়েছিলে শেখানোর। হ্যাঁ, মানে সুযোগ পেয়েছিলাম মানে আমাদের কাব্যায়ন এবং এখন ব্রততী পরম্পরায় আমাদেরই যারা সতীর্থ, হ্যাঁ। যারা পরে বা সিনিয়র হয়ে যাচ্ছেন, হুম গেছেন, এটা সব ইনস্টিটিউশনই হয় এবং যাদের ওপর দিদি ভরসা করতে পারেন তো তারা অনেকেই শেখান। হুম তো আমাকেও সেরকম একটি সময় দিদি বলেছিলেন যে হুম। আমি যদি শেখাই তো সেই আর কি। তাহলে আলাদা করে সাম্যর দল কেন? আলাদা কিছু না, আসলে কি বলতো যে আমি মনে মানে আমার এটা মনে হয় যে আমার যদি একজন ছাত্রও হয় আমি সেখানে আমার আনন্দে শেখাবো। হুম হ্যাঁ, হুম হুম তো আমি আমার মতন করে শেখাবো, সে আমার জন্য শিখতে আসছে, আমি আমার মতন করে শেখাবো, আমার আনন্দে শেখাবো। সেই জন্যই চলো দেখা যাক না কি হতে পারে। কি হয়। ইনফ্যাক্ট এটাও আমি দিদিকে জিজ্ঞেস করি, আমি প্রথমে শেখাতাম না। হ্যাঁ। আমি মানে আমি নিজে কতটুকু শিখেছি যে শেখাবো, হুম কিন্তু একদিন দিদিকে জিজ্ঞেস করলাম যে শেখাবো, বলে হ্যাঁ শুরু কর। তো তখন থেকে আমার ধীরে 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 আস্তে 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 তো এখন আমার যে একটি দল সেটির হুম নাম সাম্যর হুম দল। হুম। তো সাম্য দলের এখন পরিবার সংখ্যাটা ওই আর কি চলছে। এটা কচি আমার খুব কাচাদের কাছে। হ্যান্ডেল করো কি করে? কচি কাঁচা বড় সবাই আছে। ছানা পোনা মেজো সেজো হয়ে যায়, ওরা না প্রচন্ড ভয় পায়। হ্যাঁ, বাবা। তো এইটা আমি দেখেছি। ইনফ্যাক্ট মানে যারা আমার স্কুলের ছাত্রছাত্রীরাও শুনে আমায় প্রচন্ড ভয় পায় এবং খুব রাগী নাকি তুমি? রাগী, হ্যাঁ কিছুটা অর্থে রাগী। কিছু কিছু জিনিস ওই ছোটবেলায় আমি নিজে একটা খুব মেটিকুলাসলি বড় হওয়া, সেজন্য আমি খুব এক্সপেক্ট করি উল্টো দিকের ওরাও মেটিকুলাসলি বড় হয়। হ্যাঁ।
সেটা যেরকম একদিকে ঠিক, কিন্তু আর অন্যদিকে আমার খুব মনে হয় যে আমি যেগুলো এখন মানে একটা বাচ্চা যখন এটা পারছে না, হুম মানে সে কেমিস্ট্রি পারছে না মানে সে খারাপ, এই জিনিসটাতে আমি হুম দাগিয়ে দিতে আমি খুব হুম হুম বিরোধী। হুম হুম সেই একটা কথা আছে না যে একটা মাছকে যদি গাছে উঠতে বলি, হুম সে গাছে উঠতে পারছে না তার হুম মানে সে ইন্টেলিজেন্ট হুম নয়, এটা বলা হুম যাবে না। হুম তো ঠিক তেমন ভাবে আমার মনে হয় তার অন্য কিছু আছে, হুম সেটাকে কালটিভেট করা। হুম। এই ধরো যখন আমরা তথাকথিতভাবে আমি বলছি গান শেখা ধরো শুরু করছি, তো সেখানে আমরা সবাই জানি যে আমরা শুরুটা করতে হবে সা রে গা মা থেকে। তো এই কবিতা যখন মানুষ শিখবে সেটা শুরুটা ঠিক কিভাবে হয়? দেখো, গান হোক কবিতা হোক উভয় ক্ষেত্রেই একটা খুব বড় গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে উচ্চারণ, যেটা বলছিলাম হুম আগে, হুম হুম যে দুটোই যেহেতু হুম কথার উপর হুম নির্ভরশীল। হুম তো সেখানে আমি এবং আমি বাংলা কবিতার ক্ষেত্রেই হুম বলছি বা বাংলা গানের ক্ষেত্রে হুম বলছি, সেখানে আমি কি উচ্চারণ করছি শব্দের, আমি ফুল ফুটুক না ফুটুক বসন্ত হুম যদি কেউ বলে সেটা সম্পূর্ণ ভুল। তো আমাকে হয়ের উচ্চারণটা কিরকম হবে, রয়ের উচ্চারণটা কিরকম হবে, সেগুলো অন্যতম একটা প্রথম পার্ট, 1 নম্বর। 2 নম্বর, তুমি যেটা জিজ্ঞেস করছো ভয়েস ট্রেনিং, তো যারা গান গাইতে পারে তারাও তো বহুজন কবিতা শেখে, আবৃত্তি শেখে, হুম হুম বা যাদের গলায় সুর আছে। সরগম প্র্যাকটিসের মতন ভালো ট্রেনিং আর কিছু নেই। না ওকে, তো সেটা করতে পারে। আর যদি কেউ না পারে, এটাও মলাদার শেখানো, যে ধরা যাক একটা চোর, হুম হ্যাঁ, একটা 8 তলা বিল্ডিং, একটা চোর 1 তলা থেকে 8 তলা বাড়ি উঠছে, আর তুমি তার ধারা বিবরণীটা দিচ্ছ। তো প্রথমে কি, এক, একতলা 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 একতলা, 2 তলা 2 তলা 2 তলা 2 তলা 3 তলা, মানে এই যে এইভাবে, ওই এক প্র্যাকটিস কিন্তু এটাও ওই একটা আমার গলার প্র্যাকটিস, রেঞ্জ বাড়ছে। রেঞ্জ হ্যাঁ, পাচ্ছে। বা আমাদের ওই উদারা মুদারা এবং তারা হ্যাঁ তিনটে যে রেঞ্জ, সেখানে আমি ওই ধরো উদারাতে আমি একটা কোনো কবিতা টানা বলে যাচ্ছি এগুলো করতে করতে তৈরি হয়। হুম। তো বাচ্চাদের, বড়দের, মেজোদের, হুম। সেজোদের সবাইকে তো শেখাচ্ছ বটে। খুব জানতে ইচ্ছা করে যে গার্জিয়ানদের ইন্টারফিয়ারেন্স কতটা? প্লাস মাইনাস দুটোই আছে। অনেকে আছেন অত্যুৎসাহী, হ্যাঁ, হুম যে ইনফ্যাক্ট সেদিনই অনলাইন ক্লাসে, আর অনলাইন ক্লাসে যেটা নেগেটিভ পয়েন্ট, একদম ঘরের মধ্যে ক্লাস হচ্ছে, তো হুম তারা হুম যে কি হচ্ছে না হচ্ছে, মানে সবাই ভাবে যে ও পারছে না, সাইড থেকে বলে দিচ্ছি। আরে ও যে সাইড থেকে বলাটা আমি চাই না, ও হুম পারছে না, না পারুক, হুম বকুনি খেলে বকুনি খাক, কিংবা মানেটা জানি না সেটা বলতে, ধরো আমি বাংলা একটা কবিতা পড়াচ্ছি, তার এই শব্দটা মানে জানো, হুম না জানি না, পাশ থেকে শুনতে পাচ্ছি উইসপারিং এ তার মা প্রম্পট করছে, তো তাহলে তো সেটা ও সবসময় ওর কিন্তু অভ্যেস হয়ে যাচ্ছে ওখান থেকে। এটা ধরো, এটা তো ছোট্ট এক্সাম্পল, কিন্তু ওর কি অভ্যেস হয়ে যাচ্ছে যে আজকে আমি ইন্টারভিউ হোক, অমুক হোক, তসুক হোক, দের ইজ সামওয়ান হু উইল প্রম্পট মি। হ্যাঁ এইটা এরা বোঝেন না, কিছুতেই এরা বুঝবেন না। সেদিন একটি ঘটনায়, জাস্ট 2 দিন আগের ঘটনার জন্য মনে আছে, তো একটি মেয়ে একটা পুরোনো কবিতা শুনতে চেয়েছি ক্লাসে, তো আমি দেখলাম যে মেয়েটি বলে গেল পুরো কবিতাটি, এবং আমি বুঝতে পারলাম চোখের ভিশনটা হুম দেখে যে সামনে খোলা, হ্যাঁ, যে বলে যাচ্ছে। এবং বলা টলার পরে আমি বললাম যে তুমি পুরো দেখে বললে, যদি আজকে প্রিপেয়ার্ড হয়ে না থাকো, কেউ বলে যে আমি তৈরি নেই, তৈরি বকুনি নেই। খাবে, হুম খাবে সবাই হুম বকুনি, এখনো হ্যাঁ বকুনি হ্যাঁ খাই আমরা, হ্যাঁ হ্যাঁ। কে বকুনি খায় না বলো তো? তবুও তো সৎ থাকাটা ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, তুমি বললে ইত্যাদি, তো সেই যে পরের দিন থেকে এসো না, করো না, আমি হুম তোমায় বকছি না, কিন্তু করো না, এই জিনিসটা আমি পছন্দ করি। তার মা ক্লাসের পর ক্লাসে একটু যা বললো, তারপরে তার মা আমাকে ভয়েস মেসেজ করছে যে আমার মেয়ে স্কুলে টপ করে, ও এরকম করতে পারে না, ইত্যাদি ইত্যাদি। প্রথমত এইটাই ভুল, যে আমি স্কুলে টপ করি বলে আমি এই উপায় অবলম্বন করব না, এই মেন্টাল ডগমা থেকে আমাকে বেরিয়ে আসতে হবে। দুটো তো আলাদা। এক্স্যাক্টলি, হুম যে ফেল করে সেও না করতে পারে, হুম হ্যাঁ হ্যাঁ, মানে এমন না, আবার যে টপ করে সেও করতে পারে, আমার নিজের চোখে দেখা কিছুদিন আগে। এই জিনিস মা বাবাকে একটু ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। সেইটা আজকালকার মা বাবা কিছুজন ছাড়েন। হ্যাঁ, যে এই মানে ধরো যা কাদাঘাট, হুম আগেকার দিনের মা বাবারা মানে টিচারদের উপরে দিয়ে দিলাম, মানে আপনি মারুন পিটুন আপনার মতন করে শিখিয়ে নিন, মানে একদম, এখন। মানে এই যে ধরো কাদাঘাট, জলে ভেজ, হুম অমুক কর, হুম এই হুম জিনিসটার খুব প্রয়োজন আছে। একদম। অনেকক্ষণ গল্প করলাম, এবার একটু ছোট্ট গেম খেলে নেওয়া যাক। আচ্ছা, সর্বনাশ, কঠিন বিষয় মনে হচ্ছে। 4টে প্রশ্ন করব তোমাকে। ভয় লাগছে। না না একদম নয়। এত সুন্দর আড্ডা দিচ্ছি আমরা, তো একটু জাস্ট একটু মজা এটা। চলো চলো। তো 4টে প্রশ্ন করছি তোমাকে, তুমি তোমার মনের মতন করে অ্যান্সার করো। তো
প্রথম প্রশ্ন, তোমার হাতে আমি একটা বুম দিয়ে দিলাম আর বললাম তুমি আজকে রিপোর্টার। তো তুমি কাকে এবং কি প্রশ্ন করবে সেটা দর্শকদের সামনে একটু বলো। কাকে কি প্রশ্ন করব, মানে যাকে প্রশ্ন করব হয়তো ভাবছি, আমার মনে আছে যে আমার হয়তো নিশ্চয়ই সেটা নিয়ে আমার কোনো কুণ্ঠা নেই। আহ, আগে বোধহয় বেশি ছিল, এখন আছে কিনা আমি জানি না, নিশ্চয়ই আছে। আফিমিনেট বিহেভিয়ারের জন্য তো আমাকে কলেজে, আমার এখনো মনে আছে, আমাদের ল্যাব রুম, প্র্যাকটিক্যাল ল্যাবের সঙ্গে একটা ইনস্ট্রাকশন রুম ছিল। তো ইনস্ট্রাকশন রুমে আমি যখন ঢুকলাম, একদিন দেখলাম ব্ল্যাকবোর্ডের পাশে হলুদ দেয়ালে পার্মানেন্ট মার্কার দিয়ে আমার নামটা কেউ লিখে রেখেছে, এবং সেটা SAM এর মাঝখান দিয়ে হাফ করা জিনিসটা। তো বোঝা যাচ্ছে হাফ জিনিসটাকে এস্টাবলিশ করার জন্য তার আগেও হাফ শব্দটা নিয়ে ইয়ার্কি মারা হতো। তো আমি কোনোদিন রাগি না, আমি ওদের মজাতে হাসি, আমিও, সাথে আমার কিছু যায় আসে না। কিন্তু ব্যাপারটা সেই দিন ফর দ্য ফার্স্ট টাইম আমার এখনো মনে আছে যে আমি খুব হিউমিলিয়েটেড যদি বলি হয়তো হয়েছিলাম, কারণ সেদিন সমস্ত, আমরা তখন থার্ড ইয়ার, তখন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সকলে ছিল, তারা কাজ করছিল, এবং খুব অদ্ভুত খারাপ লেগেছিল। তো যে ছেলেটি করেছিল, আমি তখন এক্সাক্ট আইডেন্টিফাইড না হলেও মোটামুটি জানি। তো তাকে আমি, মানে এখন খুব মনে হয় যে তাকে প্রশ্ন করলে এখন আমি হয়তো তাকে কাছে বুমটা নিয়ে প্রশ্ন করতে পারতাম যে এক্সাক্ট কোন মানসিকতা থেকে, কিংবা হয়তো যদি তার সন্তান কোনোদিন এরকম কিছুতে হয়, তো তার সন্তানকে যদি কেউ এরকম ভাবে কোনো রকম ভাবে হেও করে, তো অ্যাজ বাবা তার কিরকম লাগবে। অ্যান্সারটা কমেন্ট বক্সে এক্সপেক্ট করব। দ্বিতীয় প্রশ্ন, তোমাকে আমরা যা যা প্রফেশনে দেখছি এই মুহূর্তে, যদি এগুলোর বাইরে তোমাকে জিজ্ঞেস করি তুমি তাহলে কি হতে চাইতে? কবিতার বাইরে আমি খুব কিছু ভাবতে পারি না, মানে কবিতা কেন্দ্রিক। তাও যদি আরো অন্য কিছু পেশা হয়, তাহলে পেশা বলবো না, যদি আমাকে ছেড়ে দিতে শুধু ঘুরে বেড়াতাম, ঘুরে বেড়াতাম, ঘুরে বেড়াতাম, তো সেইটাই যদি এখন তো হয়, মানে ট্রাভেল ব্লগার, হ্যাঁ, তো ওয়াই নট সেটা আর কি। আচ্ছা, খুব ইন্টারেস্টিং লাগলো। পরের প্রশ্ন, তোমাকে 4জন ব্যক্তির নাম বলছি, এই রে, তুমি তোমার নিরিখে তাদেরকে 1 2 3 4 করে নাম্বারিং করো। সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, শঙ্খ ঘোষ। এদের 1 2 3 4 করে করার আমার কোনো গেমের পার্ট আমার কোনো জায়গাই নেই। যদি আমাকে 1 2 3 4 বলতে দাও, আমি 1 আর 2 বলবো। 1 এ হচ্ছে সুনীল গাঙ্গুলি, জয় গোস্বামী, শঙ্খ ঘোষ, এবং 2 তে শক্তি চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, তোমাকে 3টে ইমোশন বলছি, আচ্ছা, তুমি সেই ইমোশনের বেসিসে এক লাইন করে আমাকে আর আমার অডিয়েন্সকে একটু শুনিয়ে দিও, কবিতার লাইন। প্রেম, আচ্ছা, দুঃখ, আনন্দ। বেশ। প্রেম বলতেই এক্ষুনি যে লাইন কবিতাটা বললাম যে বেণীমাধব, বেণীমাধব তোমার বাড়ি যাব, বেণীমাধব তুমি কি আর আমার কথা ভাবো, বেণীমাধব মোহনবাসী তমাল তরু মূলে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি, ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর, আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি, আলাপ হলো বেণীমাধব সুলেখাদের বাড়ি। অসাধারণ। এরপর দুঃখ। দুঃখ, দেখো দুঃখ, এক্সাক্ট দুঃখ বলবো না, মানে এই কবিতাটার মধ্যে একটা দুঃখ লুকিয়ে আছে, কিন্তু কবিতাটার মধ্যে একটা আগুন লুকিয়ে আছে, দুঃখের আগুন হয় না যেটা আমাকে জ্বালিয়ে রাখে। এই কবিতাটা তাই যতবার বলি সেই দৃশ্যটার কথা মনে পড়লে দুঃখ হয়। আমাদের সারা ভারতবর্ষ নড়ে গেছিল, সারা বিশ্ব নড়ে গেছিল দামিনী, হ্যাঁ, দিল্লির নির্ভয়া কাণ্ড। তার প্রেক্ষিতে সুবোধদা লিখেছিলেন যে তোমাকে আমরা বাঁচাতে পারিনি দামিনী, সারা দেশ জুড়ে আমরা কেঁদেছি, সারা দেশ জুড়ে আমরা ফুঁসেছি, জনজোয়ারের চাপে মাথা নত করেছে অশোক স্তম্ভ, ভারত রাষ্ট্র বাঁচাতে পারেনি তোমাকে, দেশের বাইরে পাঠিয়ে তোমাকে ফেরত আনতে পারিনি, ফেরত আনতে পারিনি তোমাকে দামিনী। অভয়ার কথা মনে পড়ে গেল। এরপরে যাই আনন্দ। আনন্দ, চিরকালীন আনন্দ।
রবীন্দ্রনাথ লিখছেন যে মৃত্যু জীবনের অন্যতম অনিবার্য জিনিস, কিন্তু তা বলে আজকের দিনটা বাঁচবো না? থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাও রে চলে কালের পিছু পিছু। এর থেকে বড় কথা আর কিছু হয় না। অসাধারণ, খুব ভালোভাবে খেললাম, তুমিও সহায়তা করলে থ্যাংক আমাদেরকে। ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে আমরা একদম স্টেজের সামনে চলে এসেছি। এখন শেষ হয়নি? না, স্টেজে ওকে, একদম গ্রিন রুমের পরে এবার আমরা যাবো ফাইনাল কল। ওকে, স্টেজে উঠছি আর কি। একদম হ্যাঁ, ঠিক একদম। আছে, বেশ বেশ। তো আমরা আমাদের সেগমেন্ট ফাইনাল কলে যাচ্ছি। একটা বিষয় খুব জানতে ইচ্ছা করছে যে আগে যখন কবিতা আবৃত্তি হতো বা শুনতাম, একটা ছন্দ বা একটা সুর এইভাবে শুনে অভ্যস্ত ছিলাম। এখন কিন্তু অনেকটা ইমোশনকে কানেক্ট করার চেষ্টা করে। তো এটা নিয়ে তোমার কি মন্তব্য? দেখো, ইমোশন লেস আগে বলা হতো, এখন বলা হয়, সেটা আমি একমত নই। হুম। ব্যাপারটা হচ্ছে যে বলার ধরনটা হয়তো বদলাতে পারে। হ্যাঁ। আহ, অনেকে মাইক্রোফোন হাতে নিলেই, ধরো স্বাভাবিকভাবে তোমার সঙ্গে কথা বলছি, কিরে কেমন আছিস, মাইক্রোফোন হাতে নিলে নমস্কার আপনারা শুনতে পাচ্ছেন, এটা হয়ে যায়। হুম। এটা তাদের ট্রেন্ড, বা এটা তারা মনে করেন হুম। যে এটা হয়তো একটা অন্যরকম, মানে একটা ব্যাপার হয়ে গেল আর কি। এটা কেন মনে করেন আমি জানি না। কারণ মানে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে, তারা যদি মঞ্চে উল্টো দিকে বসে থাকে অডিয়েন্স হিসেবে, দর্শক হিসেবে, তারা কিন্তু ওইভাবে যদি কেউ মঞ্চে কথা বলেন সেটা শুনবে না। এবং সেই জন্য যেটা হয় অধিকাংশ, যখন যদি কেউ যারা এইভাবে পারফর্ম করে থাকেন, হয়তো স্ক্রিপ্ট রিডিং হচ্ছে, অমুক হচ্ছে, তো তখন ঠিক গান যখন নয়, রিডিং পোর্শনস, তখন লোকে মোবাইল খুঁজছে, আবার যখন গান হচ্ছে লোকে শুনছে। মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলে। এইগুলো আমরা নিজেরাই, আমরা কিন্তু দোষী। তো সেই জন্য আমার মনে হয় যে সুরহীন সুর দিয়ে এইটা না বলে আমি এমন ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করব যাতে আমার কথাটা, আমার বক্তব্যটা, কবিতাটা একটা ছবি, সেই ছবিটা সহজে আমার উল্টো দিকের মানুষটার কাছে পৌঁছবে। কারণ প্রত্যেকটা সময় আমাকে মনে রাখতে হবে আমি কোন যুগে বাস করছি। একদম। আচ্ছা, কবিতা শিখতে আসার আগে বা পরে বই পড়াটা কতটা ইম্পর্টেন্ট? শুধু আগে পরে নয়, সব সময়। আচ্ছা। মানে যে কোনো কিছু, ধরো আজকে তুমি একটা কোনো কিছু নিয়ে কাজ করছো, সেখানে পড়াশুনো জিনিসটা তো খুব ইম্পর্টেন্ট। পড়াশুনো ছাড়া কোনো কিছু হয় না। মানে আজকে যখন যিনি ক্রিকেট খেলছেন, যিনি রান্না করছেন, যিনি একজন বড় শেফ, যিনি কোনো ক্যাফে ওপেন করছেন, যিনি ডিজাইনার, প্রত্যেককে কিন্তু তাদের মতন তাদের জায়গায় পড়াশোনাটা করতে হয়। আমি এতটা পড়লে আমি এটা বাঁচতে পারবো। তো আজকে মঞ্চে আমি যখন আবৃত্তি করতে যাচ্ছি, তো আমি এতটা সংখ্যক যদি আমি না পড়ি, আমি কি বলবো, সেই একই কবিতাগুলো লোকে কেন বলে যায়। যখন আমি ছাত্রছাত্রীদের ভর্তি নিই, আমি বলি একটা কবিতা অডিও পাঠাও, সেই এক কবিতা, কারণ একের পরে 2 নম্বরটা তারা জানে না। আজকের বাচ্চারা কতটা পড়ে? পড়ে, আবার পড়ে না। পড়ে নাটার সংখ্যাটা সত্যি হয়তো বেশি। কারণ ওই আমার সময় হচ্ছে না, আমার অমুক না, ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। এবং যে বললাম, প্রথম থেকে মা বাবাকে একটু জোর করতে হয়, যেটা প্রথমেই আলোচনা হচ্ছিল। আমাকে সেই মাহলটা রাখতে হবে বাড়িতে। বাড়িতে যদি সেই সিচুয়েশনটা না থাকে তাহলে পড়বে না। আচ্ছা, একদমই তাই। আজকালকার সোশ্যাল মিডিয়া যুগে কেউ উচ্চারণ ভালো করে করতে পারুক বা না পারুক, একটা কবিতার লাইন বলতে পারি মানে আমি কবি। তো সেটা লাইক হয়ে যাচ্ছে, হয়তো কমেন্টের পর কমেন্টও এসে যাচ্ছে। সেটা নিয়ে কি মনে হয়? দেখো, সোশ্যাল মিডিয়ার যে কোনো, শুধু সোশ্যাল মিডিয়া না, যে কোনো কিছু পজিটিভ নেগেটিভ দুটো থাকে। সোশ্যাল মিডিয়ার পজিটিভ সাইড হচ্ছে আমি এখানে বসে খুব সহজে আমার কাজ ছড়িয়ে দিতে পারছি। এই যে আমাকে 4টে লোক চিনছে, 10টা লোক চিনছে কত সহজে, সেটা পজিটিভ সাইড। নেগেটিভ সাইড হচ্ছে এটা তো ওপেন মার্কেট, তো এখানে সবাই ইজিলি কোনো রকম স্ক্রিনিং ছাড়া, এবং স্ক্রিনিং এর জায়গা নেই সত্যি, আপাতত যা সিচুয়েশন, আপাতত যা স্ট্রাকচারটা, তো সেখানে দিয়ে দিই। তো সেখানে দিচ্ছে মানুষ, তো আমার টেবিলে প্রচুর রান্না আছে, তো আমি কোনটা ভালো লাগছে, কোনটা খাবো, গ্রাহক আমার। এবার আমার গ্রাহকের আইকিউ, মানে আইকিউ শব্দটা হয়তো বলবো না, গ্রাহকের পছন্দটা যদি প্রতিদিন কমতে থাকে কোনো একটা গ্রুপের হয়তো কিছু হতে, সবার বলছি না, কিন্তু
গ্রাহক যদি যেটা পছন্দ করে সেটা যদি নেন হুম। তাহলে নেবেন, এখানে তো কিছু সত্যি বলার নেই। আমরা না এখন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে একটা কথা খুব শুনি, আমার জানতে ইচ্ছা করছে। পিআর বলে একটা শব্দ আছে। তো আহ, আমি তোমাকে জিজ্ঞাসা করব যে এই কবিতা বা এই বিষয়টার ক্ষেত্রে এইটা কতটা আবশ্যিক। দেখো, পিআর অনেকে বলে, যে প্রশ্ন করলে যে পিআর আমি করতে পারি না। হুম। হ্যাঁ, তার দুটো ফর্ম আছে। একটা হচ্ছে যে করে বলে করে না, হুম। আর একটা সত্যি পারে না। যারা হুম। পারে না হুম। তাদের শেখা উচিত। হুম। হ্যাঁ, কারণ ইট ইজ আ পার্ট অফ মাই প্রফেশন। শুধুমাত্র এন্টারটেনমেন্ট বলে নয়, হুম। আজকে কর্পোরেট হুম। সেক্টরেও মানে একটা ভালো রিলেশন রাখা, হুম। ভালো কথাবার্তা বলা, নিজেকে বিক্রি করা, হুম। নিজেকে প্রেজেন্ট করা, সেটা হুম। তো খুব প্রয়োজন। ঠিক। আমি এই চারটে দেয়ালের মধ্যে একটা কাজ করছি, হুম। তো জানবেই না। জানবেই না। আমাকে তো ইটস এ পারফরমেন্স। আমার কারণ সবাই নিজের এক লাইফে হাতে ব্যস্ত। তালি বাজবে না, হুম। আমার তো আরেকটা হাত চাই। লাগবে। এই আরেকটা হাতকে জানানোর জন্য আই নিড সামওয়ান, সামথিং। তো সেজন্য পিআর ইজ নেসেসারি। একদম। তুমি একটু আগে গ্রাহকের কথা বললে, তো আমরা সবাই জানি যে সোশ্যাল মিডিয়াতে গৌতম হালদার কিছুদিন আগে ট্রোল হয়েছিলেন। তো এই বিষয়ে তোমার কি মনে হয়? দেখো, ট্রোল করা মানুষের স্বভাব। হুম। এখন মানুষের অনেকেরই হয়তো ওই এটা অনেকটা, পাশের বাড়িতে ঝগড়া হলে আমরা এরকম করে শুনতে যাই প্রত্যেকে, কিন্তু হ্যাঁ, যে বলে শুনতে যাই না সেও ভাই শুনতে যায়। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা ঠিক আধুনিক ঝগড়ার জায়গা। হ্যাঁ, আধুনিক কলতলা। হ্যাঁ। তো এবং কমেন্ট করে আসি আর কি। হ্যাঁ, ইট হ্যাঁ, পেতে যাওয়ার কমেন্ট মতন। করতে যাই। হ্যাঁ, 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 একটু টাইম পাসের 10 মিনিট কমেন্ট করে মাথা রিল্যাক্স করে নিলাম। এইটা পুরোটাই তাই। হ্যাঁ, হ্যাঁ। তো মানুষ ট্রোল করেছেন। একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে কিন্তু, যে উনি যেটা পারফর্ম করেছেন ওটা আরেকটা শিল্প মাধ্যম। হ্যাঁ। হুম, মানে আম, যে ড্রামাটাইজেশনটা উনি করেন, হুম। হ্যাঁ, যে পোয়েট্রি ড্রামা, সেটা আমি মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করছি, দুটো আলাদা। তো সেটা আমাকে বুঝতে হবে। আজকে ওনার মেঘনাদ যারা ট্রোল করেছেন তারা হুম। কতজন মেঘনাদ বধ দেখেছেন বা দেখেন তা না। যারা সেটি দেখেন, আমার বিশ্বাস, দৃঢ় ঋজু বিশ্বাস, যে তারা সেটা করেননি। তো কারণ ওনার মতন শিক্ষিত, ওনার মতন একজন শিল্পী এ যুগে রয়েছেন, সেটা আমরা গর্বিত। হুম। এবং তাই লোকের কাজ লোকের বলা, সেটা স্বয়ং রবীন্দ্রনাথও বহুবার, রবীন্দ্রনাথকে কত লোক কতভাবে ট্রোল করতেন, কিন্তু মানে ইনফ্যাক্ট উনি সবসময় জবাব দিতেন না, আবার কখনো কখনো দিতেন। মানে মনে আছে যে একটা জায়গাতেই পড়েছিলাম যে নোবেল পুরস্কার যখন উনি পেয়েছিলেন, তো তারপরে বিশ্বভারতীতে বিশাল ভাবে ওনাকে সংবর্ধনা করা হচ্ছে, ট্রেন গেছে শান্তিনিকেতনে, বিশেষ ট্রেন, তো মাঠে প্রচুর লোকজন ইত্যাদি ইত্যাদি। তো উনি, ওনার গাওয়ার কথা ছিল এ মণিহারামায় নাহি সাজ, জগদীশ বসু বোধহয় সেই অনুষ্ঠানের সভাপতি হয়েছিলেন। উনি একটা মাটির বেদিতে উনি পদ্ম পাতার উপর বসেছেন, তো ইত্যাদি। তো হঠাৎ গুরুদেব রেগে গেলেন। কেন না, সেই সময় বহু মানুষ যারা হয়তো অন্য কোনো সময় তাকে ট্রোল করেছেন, তারা ওই নোবেল পুরস্কার পেয়েছেন একটা হুম। ব্যাপার আর কি। হুম। আখের এখন ওই আমরা যার পিছনে ট্রোল করি, সামনে এসে আবার তার সঙ্গে ডিপি তুলে ছবি দিই না, হ্যাঁ, সেলিব্রিটি বলে তা, সেই সবাই তারা সামনের সারিতে বসে আছে। আচ্ছা। তখন রবীন্দ্রনাথ রেগে গিয়ে তাদের আর কি দুটো বলেছিলেন বেশ রাগত ভঙ্গিতে কিছু কথা। তো সেটাই, যে আমরা ট্রোল করি হয়তো কাউকে, কিন্তু এরাই হয়তো যারা ট্রোল করেছেন, হয়তো কোনো একটা অনুষ্ঠানে গৌতম হালদারকে দেখেছেন বা কিছুতে সেলফি তুলে পোস্ট করে, পোস্ট করেছে। তো তা কিছুই নয়, জাস্ট মানুষের হাতে তখন টাইম ছিল, দুটো কথা বলেছে, চলে গেছে। এত বড় জার্নিতে এখনো অবধি সব থেকে বেশি কাকে পাশে পেয়েছো? দেখো, সব থেকে বেশি, মানে প্রথমে বলবো যে আমি শব্দগুলো উচ্চারণই করতে পারতাম না যদি না ব্রততী বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখতে যেতাম। তো তার ভূমিকা, তার অবস্থান আমার জীবনে হুম। অপরিসীম, যেটা হুম। বলা যাবে না। হুম। মা বাবাও নিশ্চয়ই, কারণ মা না নিয়ে গেলে সেটা হতো না। হুম। আর আমরা প্রত্যেকেই চিনি আমার সৌনক চট্টোপাধ্যায়, আমার বন্ধু সৌনক। সৌনক সঙ্গে যখন আলাপ, তারপর থেকে ও যেহেতু মানে একদম ডিরেক্ট সামনে থেকে, কারণ আমি বড় হয়েছি যে বললাম শিক্ষক জগৎ হুম। ইত্যাদি, হুম। সেখানে হুম। এই প্রফেশন কারুর নেই হুম। বা ইত্যাদি। হুম। ওকে আমি খুব ডিরেক্টলি সামনে থেকে হুম। দেখেছি, তো সেইটা প্লেড আ ভাইটাল রোল অলসো। যারা এই প্রফেশনে আসতে চাইছে, নতুন করে জার্নি শুরু করতে চাইছে, তাদের জন্য যদি কিছু বলে দাও। প্রথমে বলবো এসো না।
এই বাবা, তো ভয় পেয়ে যাবে। না, তার কারণ খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং আমাদের এখানে প্রফেশন, ইন্ডাস্ট্রি হ্যাঁ, শব্দগুলো খুব বড়। হ্যাঁ। কিন্তু সেটা অন্তত বাংলা কবিতাকে ঘিরে যদি বলতে চাই আমি, হুম, হুম, আছে কিনা তাই জানি না। ইন্ডাস্ট্রি মানে কি? অনেকে কাজ করবে। হুম। হ্যাঁ, ১ জন ২ জন ৩ জন তো একটা ইন্ডাস্ট্রি হয় না। না, তো সেই অনেকেটা কোথায়? হ্যাঁ, ঠিক। প্রচুর জন কাজ করছে, প্রচুর কিছু হচ্ছে, হুম, প্রচুর কিছু হচ্ছে না। হ্যাঁ, তো এখন যদিও শুধু আবৃত্তি নয়, হুম, এখন নানান ধরনের ভয়েস আর্টিস্ট হচ্ছেন, অডিও হুম, স্টোরি হচ্ছে। তো সেখানে আমি যেটা বলব সেটা হচ্ছে নিজেকে প্রতিদিন গ্রুম করো, শেখো একদম। এবং প্রপার কারুর কাছে শেখো। ইউটিউব শুনে শেখা না। না, হ্যাঁ, প্রপার কারুর কাছে শেখো, তালিম নেওয়া যাকে বলে, রেওয়াজ করো, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। নেই। ঠিক। আমাদের খোয়াইশ বিটিএস এর দর্শকদের যদি কিছু বলে দিতে। খোয়াইশ বিটিএস দর্শকদের আমি সবাইকে বলবো যে এখন তো আমরা কর্পোরেট যুগে আছি। হ্যাঁ, একদম, সবাই একদম। টার্গেট ফিল আপ করছি। তো সেই টার্গেটের থেকে ইঁদুর দৌড় থেকে বেরিয়ে এই যে ১ টা ঘন্টা আমাদের আড্ডা হুল্লোড় সেগুলো এনজয় করো। ও আর হ্যাঁ, আরেকটা কথা। সেটা হচ্ছে যে আ খোয়াইশে আমি কিন্তু অ্যাভেইলেবল আছি অ্যাজ এ পারফর্মার। তাই যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তারা এটির সূত্রেও আমার সঙ্গে কথা বলতে পারেন। একদম। বেস্ট খোয়াইশেস ফর ইওর আপকামিং জার্নি। থ্যাংক ইউ। আজকের আড্ডা নিশ্চয়ই খুব ভালো লেগেছে দারুণ আমার মনে মজা হয়। লেগেছে। আর আপনাদেরও মনে হয় খুব ভালো লেগেছে। আজকে একদম একটা অন্যরকম আড্ডা হলো। তো এরকম এপিসোড দেখতে গেলে ওই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে আর শেয়ার করতে হবে। তো আজকের এপিসোড এখানেই শেষ করছি। টাটা।